হ্যালো, 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 হ্যালো। السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, আসসালামু আলাইকুম। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু শোনো তো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কথা কি clear? আচ্ছা, সো তোমরা সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যাও এবং লাইভটা দ্রুত সবাই শেয়ার করে দাও। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাস শুরু করবো আর কি। সো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট আলোচনা করব আর কি। যাদের স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সিট, তাদের জন্য আজকের এই ক্লাসটি। সো সবাই আর কি একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যায় এবং লাইভটা শেয়ার করে দাও। আমরা একটু অপেক্ষা করি সবার দ্রুত যুক্ত হওয়ার জন্য। তারপরে তোমাদের তো আজকে কৃষি ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে একটা মিটিং ছিল আর কি। বাট কৃষি ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। সো আশা করি তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড কৃষি ভর্তি পরীক্ষার জন্য, কারণ সময় তোমাদের বেশি নাই। আজকে প্রায় হচ্ছে আজকে হচ্ছে 8 তারিখ। সো আর কয়দিন আছে? আর 3-4 দিনের মতো আছে আর কি। সো এই 3-4 দিন তোমার লাইফের টার্নিং পয়েন্ট। তো আশা করি সবাই ভালো মতো পড়তেছো। সো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। এটা একটু সবাই কমেন্ট করে জানাও। সাউন্ড এবং ভিডিওটা সবাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আমরা খুব শীঘ্রই শুরু করব। আমরা 10টা 29 বাজে, আমরা 1 মিনিট অপেক্ষা করি, আর 30-এ ইনশাল্লাহ শুরু করব। সো সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। এটা একটু কমেন্ট করে জানাও সবাই। আজকে তোমরা যারা গুচ্ছ প্লাস কৃষি প্লাস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য হচ্ছে আজকের ক্লাসটা। তোমাদের সবারই আশা করি এই ক্লাসটা করলে অনেক উপকৃত হবা। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট। ওকে, মোটামুটি আমার মেনশন করা অলমোস্ট ডান। আমরা খুব শীঘ্রই শুরু করবো। 1 মিনিট আর 30 সেকেন্ড অপেক্ষা করি, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, ওকে, অলমোস্ট শেষ। আমরা এখন শুরু করি। সো দেখি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করে জানাতে পারো। ডান। আচ্ছা, সো দেখি কার কি কমেন্ট আসছে। ভাইয়া স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
চালু সাউন্ড ক্লিয়ার? ওকে ওকে সিলেক্ট করে নিই। আচ্ছা, সো দেখি আমরা ফার্স্ট অবজেক্টিভটা আমাদের জন্য কি আছে আর কি। সো দেখো ফার্স্টে বলা হয়েছে যে কোন যৌগের আমাদের হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। ঠিক আছে, ক্লোরিনের জারণ সংখ্যাটা সর্বাধিক তোমার হচ্ছে কোন যৌগে? HClO, HClO2, HClO3, HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে বলছে। এটা কিন্তু বিগত বছরে আসা এই কোশ্চেনটা থেকে প্রতি বছরই কৃষির একটা না একটা কোশ্চেন আসছেই। সো তুমি আর কিছু করে যাও আর না যাও, এই যে জারণ সংখ্যা যে বের করা, এই জারণ সংখ্যা বের করা থেকে একটা না একটা কোশ্চেন কৃষি ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবাই আর কি। ঠিক আছে, জারণ সংখ্যা বের করার টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে তোমাকে বলা হয়েছে ক্লোরিনের জারণ সংখ্যা, ক্লোরিন যেহেতু কেন্দ্রীয় পরমাণু, এখানে বলা হয়েছে যে কোনটাই ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। সো আমরা তো সবাই জানি যে জারণ সংখ্যা কিভাবে হিসাব করে। সো আমি তারপরে একটু দেখাই দিই। দেখো HCl এর ক্ষেত্রে আমরা হাইড্রোজেন জানি কত, +1, তারপরে হচ্ছে সাথে কি হবে ক্লোরিনেটা যেহেতু বের করতে হবে এই জন্য ক্লোরিন হচ্ছে x, প্লাস হচ্ছে অক্সিজেন কত -2, তাই না? অক্সিজেন হচ্ছে -2, তাহলে এখানে আমার ইকুয়াল টু কত আসতেছে, -1 আসতেছে, ওপাশে গেলে কি আসতেছে, +1 আসতেছে আর কি। একইভাবে HClO2 ক্ষেত্রে আমি মানে এটা এমনভাবে করতে হবে যে প্র্যাকটিস করতে করতে তোমার আর কি হয়ে যায় যাতে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে অক্সিজেন কত বুঝাই যাচ্ছে, এখানে -4 আসবে আর এখানে +1 আছে, তাহলে -4 আর +1 মিলে কত হইলো, -3, ওপাশে গেলে কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। এইটা কি হলো, এইটা হলো +1। এটাও দেখে দেখে বলে দেওয়া যাচ্ছে, 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ যাবে, তার মানে কত হবে ভাইয়া, +5 হবে আর কি। সবাই 1 নম্বর কোশ্চেন আনসারটা কমেন্ট করতে থাকো। এটার ক্ষেত্রে কত হবে, 4 দুগুণা 8, -8, -8 থেকে 1 বাদ দিলে কত থাকে, -7 থেকে ওপাশে গেলে কি হয়ে যাবে, +7। তাহলে আমি দেখে কিন্তু বলে দিতে পারতেছি, আমাকে এভাবে করে করে বারবার কিন্তু টাইম ওয়েস্ট করার দরকার নাই, এভাবেই কিন্তু খুব সহজে ইজিলি আমরা পেরে যাচ্ছি। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক কোনটায়, HClO4 এর সর্বাধিক। আর এইটা এই কোশ্চেনটা এত পরিমাণে বিগত বছরে আসছে যে তুমি এটা দেখে অ্যান্সার বলে দিতে পারবা যে এইগুলোর মধ্যে HClO4 এর জারণ সংখ্যা সর্বাধিক। সো একে যারা ডি অ্যান্সার দিছো তারা অবশ্যই রাইট অ্যান্সার দিছো। এরপর আসে আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। সবাই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু দিতে থাকো, ততক্ষণ আমি পড়ি কে কে কমেন্ট করছিলা একের অ্যান্সার। ভাইয়া এক্সাম কি পিছাবে? না, এক্সাম তো পিছাবে না, এটা তো বলেই দিচ্ছে যে এক্সাম যথারীতি টাইমেই হবে, ডেইলি ক্যাম্পাসে বলা হয়ে গেছে আর কি অলরেডি। হ্যাঁ ভাইয়া, আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা এটাই পড়লে কি ফিউচার ভালো হবে? হ্যাঁ অবশ্যই ভালো, আর্মি মেডিকেল কলেজ তো ভালো, বাট টাকার পরিমাণটা একটু বেশি, এই জন্য অনেকেই ভর্তি হয় না। যে এটা আসলে তোমার অনেক 30 লাখের মতো বা এরকম যাবে আর কি, মানে সব মিলে ভর্তি টর্তি বা হচ্ছে খাওয়া দাওয়ার কস্টিং টস্টিং মিলায় এরকম অনেক যায়, মানে অনেক টাকার খরচ। তো এই কারণে আর কি অনেকে ইয়া করে না, তবে ভালো, অনেক ভালো, তুমি যদি আর্মি মেডিকেলে পড়তে পারো অনেক ভালো আর কি। ওকে আচ্ছা, সো একের ডি। আচ্ছা, সো 1 নম্বর কোশ্চেন শেষ। এরপরে বলা হয়েছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা। সো ইলেকট্রন আসক্তি আমরা জানি যে আধা বিক্ষেপ, কি বলতো ভাইয়া, আধা বিক্ষেপ। ঠিক আছে, আধা বিক্ষেপ কি হয় মনে রাখবা, আধা বিক্ষেপ আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয়, এটা তোমরা সবাই জানো, বাম থেকে ডানে গেলে আমার আকার হচ্ছে কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, আর ওপর থেকে নিচে গেলে ভাইয়া আকার কি হয়, বৃদ্ধি পায়। সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো আধা বিক্ষেপ, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। আধা বিক্ষেপ ভাইয়া, কেন আধা বিক্ষেপ? কারণ হচ্ছে ভাইয়া বাম থেকে ডানে গেলে আমাদের আকার হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হয়, বৃদ্ধি পায়, এটা আমরা সবাই জানি। সো আকারের সাথে সাথে আরো কিছু ধর্ম আছে যেগুলো আকারের সাথে সমানুপাতিক, মানে আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পাচ্ছে, আকারের সাথে সাথে ধাতব ধর্মও হ্রাস পাবে, বিজারণ ক্ষমতাও হ্রাস পাবে, ক্ষারকীয় ধর্মও হ্রাস পাবে। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষারকীয় ধর্ম, এই 4টা ধর্মই কি হবে বলতো, হ্রাস পাবে। বাম থেকে ডানে গেলে এরা হ্রাস পাবে, ওপর থেকে নিচে গেলে এরা কি হবে, বৃদ্ধি পাবে। কোনগুলা বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধি পাবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর কি বৃদ্ধি পাবে ভাইয়া, ক্ষারকীয় ধর্ম বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, বাকি যে সকল ধর্ম আছে সব ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। বাকি সব ধর্ম যা আছে সব কি হবে বলতো, বৃদ্ধি পাবে আর কি। সো আমরা জানি যে এখানে দেখো কি কি আছে ভাইয়া, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা আমি যদি একটু ভালো মতো লিখি, এখানে হলুদ কালি দিয়ে লিখি তাহলে ইজি হবে ভালো মতো বুঝতে। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি, এরা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তাহলে উপর থেকে নিচে গেলে আমাদের কি হবে, উপর থেকে নিচে গেলে আমাদের আধা বিক্ষেপ বাড়ে, বাকি সব ধর্ম কমে। তার মানে আমাদের কি হচ্ছে, ইলেকট্রন শক্তি কি বাকি সব ধর্মের মধ্যে পড়ছে না, তাহলে ইলেকট্রন শক্তি কি হবে বলতো, কমবে। তাহলে ওপরের দিকে ইলেকট্রন শক্তি কি থাকে, সবচেয়ে বেশি থাকে। তাহলে কি হওয়ার কথা ছিল, ফ্লোরিন,
ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সব থেকে বেশি কার ভাইয়া? ফ্লোরিন। ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কার? ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে কি হবে বলো তো ভাইয়া? অনেকদিন পর ক্লাসে, হ্যাঁ। সো দেখো হিসাবে কি হওয়ার কথা ছিল? ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, বাট এখানে একটু ব্যতিক্রমতা দেখতে পাওয়া যায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের পরিবর্তে এটা হওয়ার কথা ছিল, বাট এইটা না হয়ে একটু চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ক্লোরিনটা আগে চলে আসবে, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। এইটার কারণটা কি? কারণ হচ্ছে এইটার কারণ হচ্ছে ফ্লোরিনের আকার অনেক ছোট, যার কারণে হচ্ছে এই ব্যতিক্রমটা দেখতে পাওয়া যায়। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর কি। ওকে, সো এটা আশা করি মনে রাখবা। তাহলে এই অপশনটা কোথায় আছে ভাইয়া? অপশন 2 তে আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। 3 নাম্বার, নিচের কোনটি উভধর্মী অক্সাইড নয়? বলো নিচের কোনটি? উভধর্মী অক্সাইডকে আজকে মুখস্থ করাই ইচ্ছা তোমাদের, ঠিক আছে? বলো নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? 3 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 3 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? বলো নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? বলো 3 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে? 3 এর আনসার। নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? 3 নাম্বার কোশ্চেন আনসার দেখতে চাই। 3 এর আনসারটা তোমরা দাও। 3 এর আনসার, নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? বলো 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 দ্রুত, নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? আচ্ছা আচ্ছা, দেখো উভধর্মী অক্সাইডগুলা কি আগে এটা আমরা জানি। উভধর্মী অক্সাইডগুলা মনে রাখবা। সবাই আমার সাথে একটু কমেন্ট করো। জনি বলে তুই ইন্ডিয়া গেলে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে? জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করো। এটা হচ্ছে উভধর্মী অক্সাইডগুলা মনে রাখার ট্রিক্স, ঠিক আছে? জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এটা একটু সবাই কমেন্ট করো। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে? উভধর্মী অক্সাইডগুলো মনে রাখার ট্রিক্স কি? জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। তো ভাই জনিতে কি? জনিতে ভাই হচ্ছে জিঙ্ক অক্সাইড। জনিতে কি ভাইয়া? জিঙ্ক অক্সাইড। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি আর কি, ঠিক আছে? আচ্ছা, বলেতে কি ভাইয়া? বলেতে হচ্ছে ভাইয়া বেরিলিয়াম অক্সাইড। বলেতে কি ভাইয়া? বেরিলিয়াম অক্সাইড। তাহলে জনিতে হচ্ছে ভাইয়া জিঙ্ক অক্সাইড, বলেতে কি ভাইয়া? বলেতে হচ্ছে ভাইয়া বেরিয়াম অক্সাইড। বলেতে কি ভাইয়া? বেরিয়াম অক্সাইড আর কি, ঠিক আছে? তুইতে কি? জনি বলে তুইতে হচ্ছে কি? তুইতে হচ্ছে ভাইয়া টেলুরিয়াম অক্সাইড। তুইতে কি ভাইয়া? টেলুরিয়াম অক্সাইড। ইন্ডিয়াতে কি ভাইয়া? ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড। ইন্ডিয়াতে কি? ইন্ডিয়াম অক্সাইড। টিনতে কি ভাইয়া? টিনতে হচ্ছে ভাইয়া টিন অক্সাইড, ঠিক আছে? SnO2। টিনতে কি? টিনের অক্সাইডটা। পাবোতে কি ভাইয়া? পিবিও। পাবোতে কি ভাইয়া? পিবিও। এটাও কি বলতো? উভধর্মী। পিবিও। পিবিওর পাশাপাশি আরেকটা মনে রাখবা, PbO2, ঠিক আছে? PbO2 কি বলতো? উভধর্মী অক্সাইড। আর আমিতে কি বলতো? আমিতে হচ্ছে ভাইয়া Al2O3। এরা সবাই কি? উভধর্মী অক্সাইড। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। স্ক্রিনশট নেওয়া হলে একটু কমেন্ট করবো যে ভাই ডান। স্ক্রিনশট নেওয়া হলে সবাই একটু কমেন্ট করবো যে ভাই ডান। স্ক্রিনশট নেওয়া ডান। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। এটার আজকের পড়ার ভুল হবে না আশা করি। এটা হচ্ছে উভধর্মী অক্সাইড মনে রাখার ট্রিক্স। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। জনিতে জিঙ্ক অক্সাইড, বলেতে ভেয়া বেরিলিয়াম অক্সাইড, তুইতে ভেয়া টেলুরিয়াম অক্সাইড, ইন্ডিয়াতে ভেয়া ইন্ডিয়াম অক্সাইড, টিনতে ভেয়া SnO2, আর পাবোতে ভেয়া PbO আর PbO2, আর আমিতে কি ভেয়া Al2O3। এটা সবাই একটু স্ক্রিনশট নেওয়া হলে একটু কমেন্ট করো যে ভাই ডান। স্ক্রিনশট নেওয়া হলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ডান। দেখি স্ক্রিনশট যদি ডান। আচ্ছা, যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরিন শটের কমেন্ট করছো, এপিস মেলিফের কমেন্ট করছো, বাতাসি কমেন্ট করছো, ডান। ওকে, সবাই একটু লিখে কমেন্ট করো তাহলে বেটার হয় আর কি। ওকে, আচ্ছা দেখো এটাতে কি হলো? দেখো এই যে টিন পাবো কে আমি, আমিতে ছিল কি Al2O3, জনিতে কি ছিল ভাইয়া? জিঙ্ক অক্সাইড, তার মানে এটা উভধর্মী অক্সাইড। তারপরে দেখো এই যে টিন পাবো আমি, তার মানে কি? টিনের অক্সাইডটাও আছে। Na2O কি ছিল ভাইয়া? কোথাও Na2O কিন্তু ছিল না। উভধর্মী অক্সাইড নয় কোনটা ভাইয়া? অ্যান্সার হবে ভাইয়া গ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কোনটা? গ নাম্বারটা, ঠিক আছে? আমি একটু সাদা কালি দিয়ে দেখাই। অ্যান্সার হবে কোনটা? গ নাম্বারটা। এটা কিন্তু ছিল না। এটা আশা করি সবার ক্লিয়ার। তাহলে 3 এর অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 3 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, ডান। আচ্ছা, 4 নাম্বার,
pH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? বলো সবাই একটু এটা ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, এটা সবার পারা উচিত। pH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান বলো? pH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান বলো? pH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? জনি বলে তুই ইন্ডিয়া গেলে 3 পাবো আমি, আজকের পর ভুল করা যাবে না। এই উভধর্মী অক্সাইড তোমার হচ্ছে গুচ্ছতে আসছে, এখান থেকে কোশ্চেন, কৃষিতে আসছে, রাজশাহীতে আসছে। উভধর্মী অক্সাইড আর কিছু আসুক না আসুক, উভধর্মী অক্সাইডটা আসে। তো এটা উভধর্মী অক্সাইড মনে রাখার ট্রিক্স। জনি বলে তুই ইন্ডিয়া গেলে 3 পাবো আমি, আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না। ওকে আচ্ছা ডান। ওকে আচ্ছা এরপর দেখো pH4+ না, এটা তো তোমরা সবাই জানো যে কিভাবে বের করে ভাইয়া। ফসফরাসে কয়টা ইলেকট্রন? ফসফরাসের প্রোটন সংখ্যা 15, তার মানে ইলেকট্রনও 15টা, হাইড্রোজেন যুক্ত আছে 4টা, ঠিক আছে। 15 চার কয়টা হলো ভাইয়া? 19টা। 15 চার কয়টা হইলো? 19টা হইলো আর কি। সো টোটাল ইলেকট্রন আছে কয়টা? 19টা। প্লাস মানে কি ভাইয়া? একটা বের হয়ে গেছে। প্লাস মানে কি? একটা বের হয়ে গেছে। তাহলে 19 থেকে একটা বাদ হয়ে যাবে, তার মানে কয়টা হবে ভাইয়া? 18টা হবে। কয়টা হবে? 18টা হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? 18। হ্যাঁ মহিম আক্তার কমেন্ট করছে 18। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে 18। বাকিরা দ্রুত কমেন্ট করবা, দ্রুত কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের মনে করো পরীক্ষার হল, ঠিক আছে। পরীক্ষার হলে যেমন কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার দিতে হবে, এখানেও এরকম ভাবে দিতে হবে। 4 এর অ্যান্সার বি হবে না ভাইয়া, 4 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে 18। ওকে 18। আচ্ছা নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাগুলি দ্বারা 4f অরবিটাল বোঝায়? 4f অরবিটালের ক্ষেত্রে তোমার n এবং l এর মান বের করতে হবে। 4f, ঠিক আছে 4f। সো দেখো এখানে তোমার দেখেই বুঝতে পারছো যে 4 যেহেতু আছে, যেহেতু 4 আছে তার মানে n এর মান কত হবে? 4 হবে। n এর মান 4 হবে কোন কোন অপশনে? এই অপশনেও 4 আছে, এই অপশনেও 4 আসছে। এগুলো তোমার সহজ কোশ্চেন, এই কোশ্চেনগুলোও কিন্তু কৃষিতে আসছে। এই সহজ কোশ্চেনগুলো অনেকে কি করবে? ভুল করে দিয়ে আসবে। সো এইগুলা কিন্তু তোমার জন্য ভুল করলে চান্স মিস। মানুষ হচ্ছে কঠিন জিনিস ভুল করার কারণে কিন্তু চান্স মিস করে না, এই সহজ সহজ জিনিসগুলা ভুল করার কারণে চান্স মিস করে। অনেকে এটা দেখে দাগায় দিবে আর কি না। এরপরে দেখো আরো কি আছে, আমরা জানি l = 0 হইলে কি হয়? s, 1 হইলে কি হয়? p, ঠিক আছে, 2 হইলে কি হয়? d হয়, আর 3 হইলে কি হয়? f হয়। কি এগুলো সব কিসের মান? l এর মান, তাই না? সো এখানে f আছে, তাহলে f এর মানে কত? l এর মান যদি 3 হয় তখনই তো f হবে, তাই না? তাহলে এখানে l এর মান কত হবে? 3 যেটা আছে এটা হবে। তাহলে 4f এর ক্ষেত্রে n এর মান কত? 4f এর ক্ষেত্রে n এর মান হচ্ছে ভাইয়া 4, আর l এর মান কত? spdf। তুমি এভাবে হিসাব করতে পারো, spdf যেটা আছে তার থেকে 1 জাস্ট বিয়োগ করে দিবা। spdf, f কয় নাম্বার আছে? 4 নাম্বার আছে। 4 বিয়োগ 1 মানে কত? 3 হবে আর কি, ঠিক আছে। তুমি যদি এভাবে লেখে লেখে করতে তোমার টাইম কিলিং মনে হয়, তুমি জাস্ট গুনবা। আমি এভাবে গুনতাম spdf, f কয় নাম্বার আছে? 4 নাম্বারে আছে। তাহলে কত মান হবে ভাই? 3 হবে আর কি, 1 কম হবে আর কি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 5 এর অ্যান্সার হবে ভাই ঘ নাম্বারটা। ওকে 5 এর অ্যান্সার কোনটা? ঘ নাম্বার। হ্যাঁ আচ্ছা 6 নাম্বার, শক্তির বিবেচনায় অরবিটালের কোন ক্রমটি সঠিক বলো? শক্তি আউটবাউ নীতিতে শক্তি বের করে, ঠিক আছে। আউটবাউ নীতিতে শক্তি বলা হয়েছে শক্তির উচ্চক্রম, ঠিক আছে। নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে উচ্চ শক্তির অরবিটালের দিকে যায়। তাহলে এবার বলো সবাই হচ্ছে 6 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও যে 6 এর আনসার কোনটা হবে বলো? 6 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা হবে? 6 এর আনসারটা সবাই কমেন্ট করো। 6 নাম্বারটা সবাই একটু কমেন্ট করে জানাও যে 6 আনসার কোনটা হবে। আচ্ছা দেখো 6 নাম্বারটা কি বলা হয়েছে? শক্তির ক্রম। এখন ভাই শক্তির ক্রম বের করে কিভাবে? n + l দিয়ে বের করে হচ্ছে আমার শক্তিটা, n + l দিয়ে বের করে শক্তিটা। সো দেখো তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো এখানে আমি ফার্স্ট এটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি কি আছে? 4s এর ক্ষেত্রে আমি দেখে দেখে শক্তি বের করে দিব 4, ঠিক আছে 3। এখানে কত আছে? এটা ভুল হয়েই গেছে, অলরেডি ভুল হয়েই গেছে। 4 3 এটা তো পসিবলই না, তাই না? সবচেয়ে বেশি শক্তি 4 থেকে 3 কি হবে? 1 নম্বর তো ভুলই দেওয়া আছে। আমি শক্তি কাউন্ট করে বুঝতে পারলাম, 2টা কাউন্ট করে বুঝতে পারছি এটা ভুল আছে। 4s মানে এটা কত? 4, ঠিক আছে। 3d spd, d কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। তাহলে কত হবে? 2 হবে আর কি। তাহলে কত হবে এখানে? 5। 5p p কয় নাম্বার? sp, p 2 নাম্বার, তার মানে 1 কাউন্ট করব আমি, তাই না? বলছি যে 1 বিয়োগ করে কাউন্ট করতে হবে। তাহলে এখানে কত আছে ভাইয়া? 6 আছে আর কি। এটা কিন্তু মিলে গেছে 4 5 6, বাট তাও আমি একটু শিওর হওয়ার জন্য বাকিগুলা দেখি। spd 3d, spd d মানে 3 নাম্বার আছে, মানে 2 আছে, মানে কত? 5, আর 4s মানে কত? 4, তার মানে এটাও ভুল।
এটাও দেখি যদি একটু 4p আর 4s দেখেই বোঝা যাচ্ছে যে এইটার থেকে বেশি হওয়া পসিবল না, তার মানে ডি নাম্বার অপশনটাও ভুল আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে 2 নম্বর অপশনটা। ওকে, তুমি যদি দেখো যে হ্যাঁ বি নাম্বার অ্যান্সার তোমার মিলে গেছে, তারপরে একটু বাকি অপশনগুলো একটু টেস্ট করে দেখবা বা একটু চেক করে দেখবা আর কি। ওকে, আচ্ছা দেন 7 নম্বর কোশ্চেন, কোন প্রকার আলোক রশ্মি তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? বলো, কোন প্রকার আলোক রশ্মি তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ কার হয়? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ কার? বলো, 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে 7 এর অ্যান্সার কোনটা হবে? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ কার? 7 নম্বর কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ কার? তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। তরঙ্গ সংখ্যা কি? নিউ বার ইকুয়াল টু কি 1/λ। নিউ বার ইকুয়াল টু কি ভাইয়া? 1/λ। মানে কি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তরঙ্গ সংখ্যা কি হবে? কম হবে, তাই না? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তরঙ্গ সংখ্যা কি হবে? কম হবে আর কি। সো তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ কার? যার তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার তরঙ্গ সংখ্যা কি হবে? বেশি হবে আর কি, তাই না? সো তরঙ্গ সংখ্যা কার বেশি হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য কম। সো আমরা যদি জানি কি গামা রে সবচেয়ে ছোট, তারপরে কে এক্স রে, তারপরে কে ভাইয়া ইউভি, তারপরে কে ভাইয়া আইআর, এটা হচ্ছে কি, তাহলে এখানে আমার তরঙ্গ সংখ্যা কি বলছে? সর্বোচ্চ। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? তরঙ্গ দৈর্ঘ্য কম কার ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে গামা রশ্মির। তরঙ্গ দৈর্ঘ্য কম কার? গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? হ্যাঁ 7 এর অ্যান্সার তাহলে কোনটা হবে ভাইয়া? সি নাম্বারটা হবে, গামা রে। কে কে কমেন্ট করছো দেখি? গামা রে কে কে কমেন্ট করছো? জান্নাতুল আক্তার কমেন্ট করছো, মহিমা আক্তার কমেন্ট করছো, এরিন সরকার, অরবা তাসনিম। আচ্ছা থ্যাংক ইউ, বাকিরাও কমেন্ট করে ফেলো দ্রুত। আচ্ছা, এরপর জাল টাকা শনাক্ত করতে, এটা তোমাদের জানা উচিত, জাল টাকা শনাক্ত করতে ব্যবহৃত হয় কোনটা? জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় বলো? জাল টাকা। দেখবা জাল টাকা শনাক্ত করতে গেলে জাল টাকা একটা কিসের দেওয়া থাকে বলতো? ফসফোর দানা দেওয়া থাকে, ফসফোর দানা, ঠিক আছে। জাল টাকায় কি দেওয়া থাকে বলতো? ফসফোর দানা দেওয়া থাকে। ওকে, আচ্ছা বলো এটার অ্যান্সার কোনটা হবে? এটা সবাই জানো ভাই, জাল টাকা শনাক্ত করতে গেলে ইউভি রশ্মি ইউজ করা হয়, ঠিক আছে। তোমাদের এর সাথে সাথে আরো একটা ইনফরমেশন মনে রাখাই দিই, বুঝছো? ওহো শিট, দেখো জাল টাকার সাথে আরেকটা ইনফরমেশন মনে রাখাই দিই, সেটা হচ্ছে যে জাল টাকা তোমার হচ্ছে কি কি রং ইউজ করা হয়। সো দেখো ডলারের ক্ষেত্রে, আমরা একটু মুখস্থ করে ফেলি। দেখো $5 আছে ভাইয়া, $10 আছে। দেখো 5, এখন আমরা ডলার পড়তেছি, বুঝছো? এখন কি পড়তেছি? ডলার পড়তেছি। আশা করি এখান থেকে মুখস্থ হয়ে যাবে। $5, $10, $20, $50, আর কি আছে বলো তো? ও 500 হয়ে গেছে। আর কি আছে বলো তো? $100 আছে। এইগুলো আছে না, এগুলো কোনটা কি কালার দেয় এটাও আসতে পারে। সো মনে রাখবো ভাইয়া $5 কি কালার দেয়? $5 মনে রাখবা ভাইয়া কি বলতো? পানি। $5 সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? পানি, ঠিক আছে, পানি, ঠিক আছে। সবাই আমার সাথে সাথে কি কমেন্ট করো ভাইয়া? পানি। পানি কেন ভাইয়া? কারণ $5 পাতে ভাইয়া $5 আর নিতে কি ভাইয়া? নীল। $5 কালার কি ভাইয়া? নীল। পানি, $5 কালার কি? নীল, ঠিক আছে। আচ্ছা $5 কালার কি? নীল। $10 কালার কি? $10 মনে পাবে 10 টাকার মতোই। $10 কিসের মতোই ভাইয়া? 10 টাকার মতোই। $10 লাল, ঠিক আছে। 10 টাকাও যেরকম আমাদের লাল কালার না, তাহলে $10 কালার কি ভাইয়া? লাল কালার, ঠিক আছে। $10 কালার কি বলতো? লাল। সবাইকে কমেন্ট করতে বলছিলাম পানি, সবাই আমার সাথে কমেন্ট করো পানি। এর একটু কমেন্ট করো তো দেখি, পানি, এটা একটু সবাই কমেন্ট করো। হ্যাঁ জান্নাতুল আক্তার কমেন্ট করছো, ওকে, অর্বত আসলাম কমেন্ট করছো। আচ্ছা সো দেখো এখন আসি আমরা, $10 আমরা বুঝলাম যে লাল কালার, ওকে থ্যাংক ইউ। $20 বুঝছো? এখন মনে হয় 20, ঠিক আছে। ওই যে অনেক আছে না যে ওই যে চান্স পায় না বা চান্স না পেয়ে অনেকে দেখবা বিষ খাইছে, ঠিক আছে, এরকম আছে তো, অনেকে সুইসাইড করে আর কি, যেটা আসলে উচিত না। সো এই যে সবুজ নামের একটা ছেলে, ও কি করছে? চান্স পায় না, এই জন্য কি করছে? বিষ খাইছে। কে বিষ খাইছে? সবুজ বিষ খাইছে। কে বিষ খাইছে? সবুজ বিষ খাইছে, ঠিক আছে। কেন? কারণ $20 কালার কি? $20 কালার হচ্ছে সবুজ। তো মনে পাবে বিষ, বিষ মানে কি? ওই যে যেটা খায় মানুষ বা আত্মহত্যা করার জন্য যারা খায়। তো $20 দিয়ে মনে পাবে বিষ কে খাইছে? সবুজ খাইছিল, এই জন্য $20 কালার কি? সবুজ। $20 কালার কি? সবুজ। $20 কালার কি? সবুজ। এখন না $50, আচ্ছা $50 পড়ানোর আগে, $50 পড়ানোর আগে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই যে বেনি আসহ কলা যেটা আছে, মানে দৃশ্যমান আলো যেটা আছে, এদের মধ্যে তোমার মধ্যবর্ণ কোনটাকে বলা হয় বলো তো? মধ্যবর্ণ কোনটাকে বলা হয়? বেনি আসহ কলার মধ্যবর্ণ কোনটাকে বলা হয় সেটা একটু আমাকে সবাই কমেন্ট করে জানাবা, ওকে। এরপর দেখো ভাই 100 যেটা আছে, 100-র ক্ষেত্রে এক তো ভাই ফার্স্ট
অঙ্কের তো ফার্স্ট কথা মানে ফার্স্ট লেটার যেটাকে বলা হয় সেটা কত, এক না? একইভাবে বাংলার ক্ষেত্রে প্রথম তোমার লেটার কোনটা বা প্রথম অক্ষর কোনটা বলো তো? ক না? আমি স্বরবর্ণের কথা বাদ দিলাম, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কে? ক না? তাহলে ক যদি হয় তাহলে ক থেকে বলো তো ভাই, কতে হচ্ছে কমলা, কতে হচ্ছে কমলা। এক যেরকম প্রথম লেটার, একইভাবে কমলার ক্ষেত্রে কও কি ফার্স্ট লেটার, তাহলে $100 কালার কি হবে? কমলা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, সবুজ না, মধ্যবর্ণ বলা হয় হলুদকে। মধ্যবর্ণ কাকে বলা হয়? মধ্যবর্ণ কাকে বলা হয় ভাইয়া? মধ্যবর্ণ বলা হয় হলুদকে, ঠিক আছে? তাহলে 50 হচ্ছে একটা মিডিল সংখ্যা, 50 কি একটা মিডিল সংখ্যা, তাহলে $50 কালার কি হবে বলতো? হলুদ। $50 কালারের কি হবে? হলুদ হবে আর কি, ঠিক আছে? তো আমরা যদি এই যে বেনি আসো কলা দিয়ে যদি সবুজ হিসাব করি, সবুজ হিসাব করলে হবে না, মধ্যবর্ণ কি হবে? হলুদ বলা হয়, ঠিক আছে? সবুজ না, মধ্যবর্ণ হচ্ছে হলুদ। তুমি ওই যে বেনি আসো কলা দিয়ে ফার্স্টে তিনটা লাস্টে তিনটা বাজে মাঝখানেটা হিসাব করলে হবে না, মধ্যবর্ণ কাকে বলা হবে? হলুদকে বলা হবে। সো $50 কালার কি? হলুদ, কারণ কি 50 হচ্ছে মিডিল সংখ্যা। সো আরেকবার বলে দিই, পানি। $5 কালার হচ্ছে নীল, $10 কালার কি? লাল। 20 তে কি বললাম, এই যে সবুজ 20 খাইছিল, $20 কালার হচ্ছে সবুজ। আর হচ্ছে $50 কালার কি? হলুদ। আর $100 কালার কি ভাইয়া? কমলা, ঠিক আছে? এগুলো আমাদের কোথায় ইউজ করা হয়? ইউভি রশ্মি, ইউভি হচ্ছে আমাদের জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্ত করতে গেলে এইটা ইউজ করা হয়। স্নেহা যদি কমেন্ট করছে, আমার কমেন্ট আজ পর্যন্ত পড়লো না। আচ্ছা ঠিক আছে, এখন পড়লাম। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার, এই যে এই বর্ণগুলো আছে আশা করি সবাই ক্লিয়ার আর কি, ওকে? আচ্ছা, মধ্যবর্ণ হলুদ। এর জন্য মনে করছে আপনাদের প্ল্যাটফর্ম কোথায়? আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওকে? আচ্ছা, এরপর আসি, হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে লাইম্যান সিরিজের উদ্ভব হয়? বলো, লাইম্যান সিরিজের উদ্ভব হয় কোন ইয়াতে? তোমার হচ্ছে লাইম্যান সিরিজ উৎপত্তি হয় কোন তোমার হচ্ছে অঞ্চলে? কোন অঞ্চলে লাইম্যান সিরিজের উৎপত্তি হয় আর কি, এটা তোমাদের আস্ক করা হয়েছে। তো সবাই একটু এটা আনসার দাও তো, 9 নম্বর কোশ্চেনটা, হাইড্রোজেন পরমাণু লাইম্যান সিরিজ। আচ্ছা, সো দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টোটাল যে সিরিজগুলো আছে, আমরা সেই সিরিজগুলোর নাম আগে জানতে হবে। সো মনে করো যে লাইবা নামে একটা মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরবর্তী পাওয়া গেছে ফাহিম নামে একটা ছেলের সাথে। কাকে পাওয়া গেছে? ফাহিমের সাথে, ঠিক আছে? লাইবাকে কোথায় পাইছি? লাইবা পাবো ফাহিমের সাথে, তারপরে কি আইআর, তাই না? সো এইগুলা হচ্ছে লাইম্যান সিরিজটা শুধু ইউভি, বামা সিরিজটা হচ্ছে দৃশ্যমান, বাকি যে সকল সিরিজ আছে সব কি বলতো? আইআর। সবগুলা কি আইআর অঞ্চলে দেখতে পাওয়া যায়। সবগুলা কোথায় দেখতে পাওয়া যায়? আইআর অঞ্চলে দেখতে পাওয়া যায় আর কি, ওকে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করো দেখি, লাইবা পাবো ফাহিমের সাথে, একটু ভাবে কমেন্ট করো। আচ্ছা হ্যাঁ, আমাদের স্টুডিও গেরুয়াতেই, সমস্যা নেই। ওকে, সো দেখো লাইবাকে বা ফাইমের সাথে আসলে এখানে আজকে হয়েছিল কোনটা? লাইম্যান সিরিজ। তো লাইম্যান সিরিজ কোন অঞ্চলে দেখা গেছিল ভাইয়া? ইউভি বা অতি বেগুনি অঞ্চলে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 9 অ্যান্সার হবে বা এ নাম্বারটা, অতি বেগুনি অঞ্চলে আর কি, ওকে? আচ্ছা, সো 9 নম্বর কোশ্চেন আশা করি সবার ক্লিয়ার। 10 নম্বর, বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সবচেয়ে বেশি? বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সবচেয়ে বেশি? তো এই অ্যান্সার আমরা কিভাবে দিব? শক্তি ইকুয়াল টু কি বলতো? শক্তি ইকুয়াল টু ভাই এইচ নিউ। নিউ ইকুয়াল টু কি ভাই আবার? সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কি ভাই আবার? সি বাই ল্যামডা। তার মানে আমরা একটু ভেঙে লিখলাম আর কি। কেন ভেঙে লিখলাম? কারণ হচ্ছে ভাই ইর সাথে ল্যামডা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি কি? বেশি। সো কোনটি শক্তি সবচেয়ে বেশি? যার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলতো? যার ল্যামডা কম হবে তার শক্তি কি হবে? বেশি হবে। যার ল্যামডা কম হবে। সো তোমার এখানে ফাইন্ড আউট করতে হবে কোনটা ল্যামডা কম। তুমি তো জানোই যে কোনটা ল্যামডা কম, তাই না? আমরা যদি একটু সিরিয়াল ওয়াইজ করি, ফার্স্টে কি আসবে? ইউভি সবচেয়ে ছোট, তারপরে কি ভিজিবল, তারপরে কি আসে আইআর, তারপরে কি আসবে? মাইক্রোওয়েভ, তাই না? সো এখানে তোমাকে আজ করা হয়েছে যে শক্তি বেশি কার, তার মানে তোমাকে হিসাব করতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য কার কম? তরঙ্গ দৈর্ঘ্য ভাই ইউভির কম, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া গ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া গ নাম্বারটা আর কি, ওকে? আচ্ছা, 10 অ্যান্সার তাহলে সি হবে। হ্যাঁ, আচ্ছা, কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নিচলা দ্রবণ বলে? বলো,
সবাই একটু এই কোশ্চেন আনসার দাও। 11 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলা দ্রবণ বলে। নেসলা দ্রবণের সংকেত তোমরা জানো, তাহলে এটার আনসার সবাই একটু দিয়ে দাও। দেখি এটার আনসার কি আগে দিতে পারো। 11 নম্বর কোশ্চেন আনসার সবাই একটু দিয়ে দাও। 11 আনসারটা দিয়ে দাও। নেসলা দ্রবণ 11 নম্বর কোশ্চেন আনসার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 11। ওকে, K2HgI3 K2HgI3 আচ্ছা K2HgI3 তো এটা অপশনেই নাই। একজন কমেন্ট করছে যে K2HgI3 তো কোথাও অপশনেই নাই। এই যে K2HgI4 আছে অথবা KHgI3 আছে, ঠিক আছে। তো তোমার কোন অ্যান্সারটা নিব বলো। তখন তো দুইটা অ্যান্সার মাঝখানে পড়ে গেছে, তাই না? সো মনে রাখবা ভাই নেসলা দ্রবণের সংকেত কি? K2HgI4 প্লাস কি KOH, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটাকে বলা হয় নেসলা দ্রবণ। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, শুধুমাত্র K2HgI4 কে কিন্তু কখনো নেসলা দ্রবণ বলা হয় না, এটাও অপশনে থাকে অনেক সময়। এখানে তো বলেই দিচ্ছে যে ক্ষারকীয় দ্রবণ, এই জন্য আর ওখানে KOH লেখে নাই। সো শুধুমাত্র নেসলা দ্রবণ কিন্তু K2HgI4 এটা কিন্তু নেসলা দ্রবণ না, এইটার সাথে KOH ও থাকে, তখন সেটাকে আমরা কি বলা হয়? নেসলা দ্রবণ বলা হয় আর কি। ওকে, সো অনেক সময় K2HgI4 থাকতে পারে, অনেক সময় Na2HgI4 থাকতে পারে আর কি। ওকে, দুইটাই থাকতে পারে, যেটা অ্যামোনিয়াম শনাক্তকরণে ব্যবহার করা হয় নেসলা দ্রবণ। ওকে, আশা করি এটা ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা যাই নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে? বলো, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কারা? বলো, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কারা? ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কারা? বলো। সো ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কারা? আমরা জানি যে নিষ্ক্রিয় মৌলসমূহ, এই যে যেসব জিনিস তোমার দেওয়া আছে সবগুলো কিন্তু নিষ্ক্রিয় মৌল দেওয়া আছে। আমরা জানি নিষ্ক্রিয় মৌল কারোর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল আমরা জানি কি কারোর সাথে বিক্রিয়া করে না, বাট তারপরও কে বিক্রিয়া করে বলো তো? আমরা যদি নিষ্ক্রিয় মৌলগুলো লিখি, এই যে গ্রুপ উপর থেকে শুরু করতেছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। তো এইটা যদি আসি, রেডন তো তেজস্ক্রিয় মৌল হয়ে গেছে, ঠিক আছে। রেডন তো তেজস্ক্রিয় মৌলের মধ্যে চলে গেছে। সো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেননের মধ্যে জেনন হচ্ছে একেবারে লাস্টের দিকে, ওর আকার কি অনেক বড়। সো ওর মধ্যে দেখা যায় যে অনেক সময় ওরা তো নিষ্ক্রিয় গ্যাস, তাই না? গ্রুপ 18 তো সাধারণত নিষ্ক্রিয় গ্যাস, বাট নিষ্ক্রিয় হওয়ার সত্ত্বেও অনেক সময় জেনন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিনের সাথে কি করে ফেলে বলো তো? আমি তো জানি যে সবচেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন অনেক সময় কি করে? ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেলে। কে করে? জেনন করে। কে করে? জেনন করে। সো জেনন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কি কি গঠন করতে পারে? HCF2 গঠন করতে পারে, HCF4 গঠন করতে পারে, HCF6 গঠন করতে পারে, ঠিক আছে। এটা জেনন গঠন করে। HCF2, HCF4, HCF6। কোনটার আকৃতি কেমন এটাও তোমাদের এখন জেনে রাখতে হবে। কোনটার আকৃতি কেমন একসাথে জানাই দিই, দেখো। তবে জেনন ফ্লোরাইডের আকৃতি কি? তবে HCF2 যেহেতু আছে ভাইয়া, সরল রেখা আঁকতে গেলে কয়টা বিন্দু লাগে? দুইটা বিন্দু লাগে, তাই না? সো এই জন্য তোমাকে এখানে দুই দেওয়া আছে, কারণ কি সরল রেখা আঁকতে দুইটা বিন্দু লাগে। তাহলে HCF2 এর আকৃতি কি ভাইয়া? সরল রৈখিক, ঠিক আছে। HCF2 এর আকৃতি কি ভাইয়া? সরল রৈখিক। ওকে, HCF4 এর আকৃতি কি ভাইয়া? সমতলীয় বর্গাকার। কেন বর্গাকার? কারণ দেখো এই যে বর্গ আঁকতে গেলে ভাইয়া কয়টা বিন্দু লাগে? চারটা বিন্দু লাগে। এই যে বর্গ আঁকতে গেলে চারটা বিন্দু যদি থাকে তখনই সেটা কি হবে বলতো? বর্গ হবে, তাই না? এই জন্য এখানে 4 আছে, তাহলে কি হবে? সমতলীয় বর্গাকার। আচ্ছা, HCF6 আকৃতি কি হবে ভাইয়া? HCF6 আকৃতি হবে পিরামিডীয়, পঞ্চভুজীয় পিরামিডীয়, পঞ্চভুজীয় পিরামিডীয়, ঠিক আছে। এটা হচ্ছে কার আকৃতি হবে? HCF6। তোমরা পঞ্চভুজে 5 আর পিরামিডে 1, টোটাল মিলে কত হলো? 6 হলো আর কি, ঠিক আছে। তাহলে HCF2, HCF4 এবং HCF6 এর আকৃতি আমরা আশা করি বুঝতে পারছি। সো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। তাহলে দেখো এখানে কোনটা বিক্রিয়া করছে ভাইয়া? জেনন বিক্রিয়া করছে, HCF2 গঠন করছে,
HCF4 গঠন করছে, HCF6 গঠন করছে আর কি। ওকে, আচ্ছা কোনটিকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় বলো? বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়? এটা খুবই সহজ, বাট তোমরা যদি জানো তাহলেই সহজ আর কি। ওকে, এটা খুব একটা এক ধাপে দেখেই বলে দেওয়া যায়। তাহলে সবাই একটু 13 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 13 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 13। ক্লাসে আউট টপিক নিয়ে কেউ কথা বলো না, তাহলে তাদের পেজ থেকে ব্যান করে দেওয়া হবে। ক্লাসে মনোযোগ দাও, আর যদি মনে হয় যে না ক্লাস করতে ভালো লাগতেছে না তাহলে তুমি লিভ নিতে পারো আর কি, বাট এভাবে কেউ ডিস্টার্ব করো না, সবাই ক্লাসে মনোযোগ দাও। ওকে, বাকিটার কনসেন্ট্রেশন ব্রেক হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা 13 নম্বর বিরল মৃত্তিকা। ভাইয়া বিরল মৃত্তিকা মৌল বলা হয় ভাইয়া ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহকে কি বলা হয়? বিরল মৃত্তিকা মৌল বলা হয়। ঠিক আছে, ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহকে কি বলা হয়? বিরল মৃত্তিকা মৌল। এই যে ল্যান্থানাইট সিরিজের ফার্স্ট মৌল এই যে ল্যান্থানিয়ামই দেওয়া আছে, ঠিক আছে, আর তোমার দেখারই দরকার নাই। সো দেখেই বলে দেওয়া আছে 13 নম্বর কোনটা হবে? এ নাম্বারটা হবে। কোন প্রক্রিয়াটি ভাইয়া তাপ উৎপাদী? ঠিক আছে, তাপ উৎপাদী কারা? ঠিক আছে, তাপ উৎপাদী কারা? সো তাপ উৎপাদী, তাপ হারি, এত প্যাচের মধ্যে আমরা যাবো না, আমরা সহজে মনে রাখবো ভাইয়া তাপ উৎপাদী মনে রাখবো ভাইয়া ঘন প্রদাহ। ঠিক আছে, ঘন প্রদাহ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, ঘন প্রদাহ হলে কি হয়? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, ঘন ঘন প্রদাহ হলে কি হয়? ঘন ঘন প্রদাহ হলে কি উৎপন্ন হয় বলো তো? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাপ উৎপাদীর ক্ষেত্রে মনে রাখবে ঘন প্রদাহ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ঘন প্রদাহ। ঠিক আছে, ঘন প্রদাহ, এটা একটু সবাই কমেন্ট করো যে ঘন প্রদাহ। সবাই একটু আমার সাথে কমেন্ট করো ঘন প্রদাহ। ঘন প্রদাহ কেন? ঘন ঘন প্রদাহ মানে হচ্ছে ঘন ঘন প্রদাহ যখন হয় তখন হচ্ছে তাপ উৎপন্ন হয়। কেন ভাই ঘন ঘন প্রদাহ? ঘনতে ভাই ঘনীভবন, ঘনতে কি ঘনীভবন, প্রদাহতে কি প্রতে হচ্ছে বা প্রশমন, আর দহতে কি দহতে হচ্ছে বা দহন। ঠিক আছে, ঘন প্রদাহ, ঘনতে ভাই ঘনীভবন, প্রতে ভাই প্রশমন, ঘনতে হচ্ছে ভাই ঘনীভবন, আমি কি লিখে দিই ঘনতে হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, ঘনতে হচ্ছে ঘনীভবন, প্রতে হচ্ছে বা প্রশমন, আর দাহতে কি দাহতে হচ্ছে বা দহন। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো কি? এই বিক্রিয়াগুলো হচ্ছে বা তাপ উৎপাদী বিক্রিয়া। ঘনীভবন, প্রশমন আর হচ্ছে দহন, এরা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সো এখানে ভাই কোনটা আছে অপশনে? তাপ। ঘন প্রদাহ কোনটা আছে ভাই? ঘনীভবনটা আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা হবে কি তাপ উৎপাদী। ঠিক আছে, ঘন প্রদাহ। ঠিক আছে ভাইয়া, কেউর জন্য কিছু করেন। আচ্ছা এগ্রি তো আপাতত সামনে আছে, এগ্রির পরে কেউর জন্য শুরু হবে আর কি। আপাতত এগ্রিতে ফোকাস দাও, আর এগ্রি ক্লাসগুলো করলে আশা করি কেউর জন্য হেল্প হবে আর কি। সবাই হচ্ছে 15 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও যে 15 আনসার কোনটা হবে? 15। পনেরো নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, 15 আনসার কোনটা হবে? পনেরো আনসার আচ্ছা দেখো, অক্সো অম্লের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনাটি সঠিক? সো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কি বের করতে হবে? আমাদের হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু মানে মানগুলো বের করতে হবে আর কি। সো এখানে কেন্দ্রীয় পরমাণুর কি কি মান আছে দেখি আমরা একটু। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে HClO3 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, সো এখানে কত আছে? +1 +x, কত আছে 3 দোকানে কত -6 ইকুয়াল টু কত আসে? 0 আসে আর কি। ওকে, সো এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত আসতেছে? x এর মান কত আসতেছে বলো তো? +5, এই পাশে -5 বসে গেলে কি হয়ে গেল? +5 এ HClO থেকে আমরা হিসাব করলাম। HNO3টা যদি আমরা একটু হিসাব করি, 3 দুগুণা 6, এখানে কত আসতেছে? 3 দুগুণা 6, এখান থেকে 1 গেলে কত থাকে? একই 5ই আসতেছে আর কি। ঠিক আছে, +5ই আসতেছে আর কি। এবং HClO এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে HClO এর ক্ষেত্রে কত আসতেছে? তোমার 1 আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুইটার মধ্যেই যে কোনো একটা বড় হবে আর কি। সো এইটা আমরা পরে আসতেছি, যে আকার আকৃতির দিকটা পরে আসতেছি আর কি। আচ্ছা, একইভাবে আমরা এখানেও যদি আমরা দেখি যে HNO3, H3PO3, H2SO3, এই সবগুলোর ক্ষেত্রে দেখো যে এখানে কত আসতেছে? নাইট্রোজেন যদি আমি হিসাব করি 3 দুগুণা 6, এখানে কত আসতেছে? +5, এখানে কত আসতেছে? 3 দুগুণা 6 -6, এখান থেকে +3 গেল, -6 থেকে +3 গেলে কত থাকে?
-6 থেকে +3 গেলে কত থাকে, তোমার হচ্ছে -3 থেকে পাশে গেলে কি হয়ে গেল +3 হয়ে গেল। এখানে কত আসতেছে 3 দুগুণা 6, -6 +2 কত হয়ে গেল +4 হয়ে গেল। তার মানে এখানে কি আছে, এখানেও ভুল আছে আর কি। ও আচ্ছা, এখানে আবার চিহ্ন দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এটা থেকে গ্রেটার দেন, হ্যাঁ +3 গ্রেটার দেন +5, হ্যাঁ এটা ঠিক আছে। আবার +3 গ্রেটার দেন +4, হ্যাঁ এই অপশনটা কিন্তু ঠিক আছে আর কি, ঠিক আছে, এই অপশনটাও কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? হুম, ওকে, আচ্ছা দ্রুত দ্রুত এটা আনসার দ্রুত দিয়ে দাও, সবাই দ্রুত দিয়ে দাও, তাহলে এটা আনসার দেখি। এটা আনসার দেখি কেউই কমেন্ট করো না এখনো পর্যন্ত। ওকে, আচ্ছা হুম আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে একটা অপশনে ভুল আছে আর কি। আচ্ছা দাঁড়াও, এই জন্য যে টাইপিং করছে তার এখানে একটা ভুল আছে, এই জন্য অপশন এ প্লাস বি দুইটাই রাইট হয়ে গেছে। এখানে হচ্ছে টাইপিং যেটা হবে এখানে HNO2 হবে, ঠিক আছে, এখানে HNO2 হবে, এই জন্য আর কি এটা ভুল হয়ে গেছে, এই জন্য ঝামেলা হয়ে গেছে, এটা HNO2 হবে আর কি, ঠিক আছে। এবার ঠিক আছে, HClO3 HNO2 HClO, ঠিক আছে আর কি। এরপরে HNO3 H3PO3, হ্যাঁ H2SO3, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো এবার যদি আমরা একটু হিসাব করি, হ্যাঁ এবার মিলবে, কারণ ওটা 5 হয়ে গেলে মিলতেছিল না। এবার দেখো যে এখানে আমি যদি হিসাব করি তাহলে এখানে কত আসতেছে +5 আসতেছে, এখানে কত আসতেছে 2 দুগুণা 4 -4, এই পাশ থেকে 1 চলে গেলে কত থাকে +3 থাকে, এবং এই পাশে কত আসতেছে HClO কত আসতেছে, এখানে কত আসতেছে +1 আসতেছে আর কি। সো +1 +2 প্লাস সরি +1 +3 +5। সো আমরা দেখতে পাচ্ছি যে অপশন এটা কিন্তু ঠিক আছে আর কি, অপশন বিটা কিন্তু আবার ভুল আছে। তুমি যদি হিসাব করে দেখো যে এখানে HNO3 কত আসতেছে, এখানে +5 আসতেছে, এক্ষেত্রে কত আসতেছে তোমার 3 দুগুণা 6, এখানে কত আসতেছে +3 আসতেছে, আর এক্ষেত্রে কত আসতেছে তোমার হচ্ছে 3 দুগুণা -6, -3 থেকে +4 আসতেছে আর কি। সো 3 থেকে 5 বড়, আবার 3 থেকে 4 বড়, অপশন এটা রাইট। বাট এই চিহ্ন দ্বারা আবার কি বোঝাচ্ছে যে এইটা থেকে আবার কে বড় হয়ে যাচ্ছে, HNO3টা বড় হয়ে যাচ্ছে, বাট যেটা কিন্তু এক্স্যাক্টলি কি পসিবল না। সো এ নাম্বার অপশনটা যেহেতু মিলে গেছে, তোমার জন্য বি নাম্বার অপশনটা দরকারই নাই, এটা ঝামেলা যুক্ত, সো এটা বাদ। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন এ নাম্বারটা। ওখানে একটা টাইপিং মিস্টেক ছিল, HNO2 হবে আর কি। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে হেবার বস পদ্ধতিতে শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল কোনটি? হেবার বস পদ্ধতি বলো, হেবার বস পদ্ধতি। আশা করি এটা ক্লিয়ার, পরের আনসার বি হবে। 15, এবার সবাই 16 নম্বর কোশ্চেন আনসার দাও, 16 নম্বর কোশ্চেনটার আনসার দাও। দেখো হেবার বস, তো হেবার বস পদ্ধতিতে এবার কি তৈরি করা হয় মনে রাখবা, হেবার মনে রাখবা যে এবার, ঠিক আছে, এবার আমরা বস হবো কে, সবাই চাই কি চায় অফিসের বস হইতে, তাই না? সো এবার বস হবো কে ভাইয়া, আমি, ঠিক আছে, হেবার বস, ঠিক আছে, এবার বস, হেবার না মনে হয় এবার, ঠিক আছে, এবার হেবার না এবার, হেবার বস, ঠিক আছে, বস হবো কে ভাইয়া, আমি, আমিতে মনে রাখবা কি ভাইয়া, আমিতে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, আমিতে কি অ্যামোনিয়া। তাহলে হেবার বস পদ্ধতিতে কি তৈরি করা হয়, অ্যামোনিয়া তৈরি করা হয়। হেবার বস পদ্ধতিতে কি তৈরি করা হয় ভাইয়া, অ্যামোনিয়া তৈরি করা হয়, ঠিক
ঠিক আছে। হেবার বস পদ্ধতিতে কি তৈরি করা হয়, অ্যামোনিয়া তৈরি করা হয়। আর অ্যামোনিয়া তৈরি করতে গেলে কি লাগে, নাইট্রোজেন লাগে আর হাইড্রোজেন লাগে। তাহলে হেবার বস পদ্ধতিতে ব্যবহৃত হয় কাঁচামাল কোনটা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আর কি। ওকে, এছাড়াও আমাদের আরো জিনিস কিছু মনে রাখতে হবে, আমরা যেহেতু পড়তেছি আরো কিছু জিনিস মনে রাখি। এখানে এবার তাপমাত্রা কত লাগে বলো তো, একটু কমেন্ট করে জানাও তো যে হেবার বস পদ্ধতিতে এবার তাপমাত্রা কত লাগে। সো এবার তাপমাত্রা লাগে হচ্ছে এবার 500 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ লাগে ভাইয়া 200 এটিএম। ঠিক আছে, 500 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 200 এটিএম চাপ লাগে। ঠিক আছে, ওকে, হ্যাঁ 500 ডিগ্রি সেলসিয়াস এবং 200 এটিএম চাপ লাগে এবং প্রভাবক হিসেবে লাগে হচ্ছে আয়রন লাগে। প্রভাবক হিসেবে কোনটা লাগে, আয়রন লাগে আর কি। ঠিক আছে, আয়রন লাগে। এরপর আছে কিছু আছে প্রভাবক সহায়ক হিসেবেও আছে। ঠিক আছে, প্রভাবক সহায়কও আছে। সো প্রভাবক সহায়ক মনে রাখতে পারো হচ্ছে মোটা মেঘা অলস পাত্রী ছিল। ঠিক আছে, মোটা মেঘা, এটা একটু আমার সাথে সবাই কমেন্ট করতে পারো, এরা হচ্ছে প্রভাবক সহায়ক। মোটা মেঘা অলস পাত্রী ছিল। ঠিক আছে, মোটা মেঘা অলস পাত্রী ছিল, মোটা মেঘা অলস পাত্রী ছিল, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করো তো, মোটা মেঘা অলস পাত্রী ছিল। ঠিক আছে, মোটাতে কি ভাইয়া, মলিবেডনাম, মোটাতে কি ভাইয়া, মলিবেডনাম প্রভাবক সহায়ক হিসেবে ইউজ করা হয়। মেঘাতে কি ভাইয়া, মেঘাতে ভাইয়া ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। মোটাতে ভাইয়া মলিবেডনাম, মেঘাতে কি ভাইয়া, ম্যাগনেসিয়াম অক্সাইড। অলসতে কি ভাইয়া, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। পাত্রীতে কি ভাইয়া, পাতিতে ভাইয়া পটাশিয়াম অক্সাইড K2O, পাতিতে কি ভাইয়া, K2O। আর ছিলতে কি ভাইয়া, ছিলতে হচ্ছে সিলিকন অক্সাইড। ঠিক আছে, সিলিকন অক্সাইড। এরা সবাই কি হিসেবে ইউজ করা হয়, প্রভাবক সহায়ক হিসেবে ইউজ করা হয় আর কি। সো মোটা মেঘা অলস পাত্রী ছিল, এটা একটু সবাই কমেন্ট করে জানাও, মোটা মেঘা অলস পাত্রী ছিল। ওকে, আচ্ছা এরপরে মাতৃদুগ্ধের পিএইচ সীমা, এটা একটু সবাই কমেন্ট করো, মাতৃদুগ্ধের পিএইচ সীমা, এটা একটু সবাই কমেন্ট করো। এটা যদি হয়ে থাকে মাতৃদুগ্ধের পিএইচটা সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, মোটা মেঘা অলস পাত্রী ছিল, এটা হচ্ছে প্রভাবক সহায়ক। সতেরোর অ্যান্সার সি। ওকে, বাকিটা একটু কমেন্ট করো। আচ্ছা, এবং সবাই আর কি একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই একটু চেষ্টা করো লাইভটা শেয়ার করে দেওয়ার। এবং আমরা একটু দেখি যে কে কে শেয়ার করো, একটু সবাই কমেন্ট করো যে ডান। সবাই একটু শেয়ার করো যে শেয়ার হয়ে গেলে সবাই একটু কমেন্ট করো যে শেয়ার ডান। মোটা মেঘা অলস পাত্রী ছিল, সবাই একটু শেয়ার হয়ে গেলে সবাই একটু কমেন্ট করো যে শেয়ার ডান। ওকে, আচ্ছা হ্যাঁ, তো মাতৃদুগ্ধের পিএইচ কত মনে রাখবা, 6.6 থেকে 6.9। ঠিক আছে, কারণ কি 6 আর 9 কি একই জন্য, বুঝছো তুমি 6কে দেখো, তুমি ফার্স্টে কি করবা, আমি তোমাকে আরো ক্লিয়ার করে দিই। দেখো তুমি মনে রাখবা যে 6কে উল্টা করলে কি হয় বলো তো, এই যে 9 হয়ে যায় না, তাহলে 6.6 থেকে 6.9, 6কে উল্টা করে দিলে কি হয়ে যায়, এই যে 9 6 করে না মানুষজন, ওইটাতে মনে রাখবা যে 6.6 থেকে 6.9। ঠিক আছে, 6.6 থেকে 6.9। ওকে, আচ্ছা ডান, কমেন্ট করছো কে কে দেখি। ওকে, হ্যাপিস মেলিফেরাকে থ্যাংক ইউ অসংখ্য। সাজ্জাদ মোল্লাও শেয়ার করছে, বলছে থ্যাংক ইউ, শেয়ার করে দিও। ঠিক আছে, রক্তের পিএইচ এর মান কত বলো, রক্তের পিএইচ এর মান, এগুলো হবে বেসিক, এগুলো অনেক ছোট ছোট জিনিসপাতি, এগুলাও আসছে কৃষিতে খুবই। তোমরা যে বলো না এই কোশ্চেনগুলো কেন দিচ্ছি, যাতে তোমাদের বোঝানোর জন্য যে তোমরা যে এতটা ট্রমাটাইজ হয়ে যাও যে কৃষি মানে অনেক কঠিন হবে বা এরকম হবে, এরকম কিচ্ছু না, খুবই সহজ সহজ কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো কি তোমার কি হয় ভাইয়া, বেড়ে গেলে হবে অ্যালকালিসিস। ঠিক আছে, অ্যালকালিসিস হয় আর কি। ঠিক আছে, পিএইচ এর থেকে বেড়ে গেলে অ্যালকালিসিস আর অ্যাসিডোসিস। ওকে, অ্যান্সার কোনটা হবে 7.4, আশা করি ক্লিয়ার। নিরাপদ খাদ্য সংরক্ষক বলো, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটাকে বলা হয়, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটাকে বলা হয় বলো, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটাকে বলা হয়, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটাকে বলা হয়, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটাকে বলা হয়।
হ্যাঁ, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটাকে বলা হয় এটা একটু সবাই কমেন্ট করো। 19-এ। আচ্ছা হ্যাঁ দেখো, সোডিয়াম বেনজয়েড যেটা আছে এটা হচ্ছে নিরাপদ খাদ্য সংরক্ষক, প্লাস হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত, ঠিক আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত যদি বলা হয় কৃত্রিম নির্দেশক কোনটা, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, এইটা, ঠিক আছে। সোডিয়াম বেনজয়েড হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে। সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে। বেনজয়েড হচ্ছে কি হয় সবচেয়ে বেশি ব্যবহৃত এবং নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত। গ্লাস ক্লিনারের উপাদান কোনটা বলো, HCl, NaOH, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ক্লোরোফর্ম। গ্লাস ক্লিনারের উপাদান নিচের কোনটি গ্লাস ক্লিনারের উপাদান বলো। ভাইয়া ক্লাস বারবার আটকায় যাচ্ছে ভাইয়া, এখন কি ক্লিয়ার দেখো তো, এখন কি ক্লিয়ার, এখন কি আটকাচ্ছে দেখো তো। এখন এখনো কি আটকাচ্ছে, এখন ক্লিয়ার? একটু নেট প্রবলেম হয়তো বা হয়েছিল, এখন আশা করি ক্লিয়ার, আটকায় গেছিল। আচ্ছা সরি আটকায় যাওয়ার জন্য। এখন একটু দেখো তো, এখন মনে হয় মেবি ক্লিয়ার হয়েছে আর কি। এখন একটু তোমরা জানাও কমেন্ট করে এখন ঠিক আছে নাকি। আমি ঠিক করলাম আর কি, দেখা যাক, না হলে নেট অন করতে হবে আর কি। এখন কি ক্লিয়ার? একটু পরপর চলে যাচ্ছে, আচ্ছা সরি। এখন দেখো তো, এখন মনে হয় ঠিক আছে আর কি, আশা করি এখন একটু ক্লিয়ার আমার। আচ্ছা সো বলা হয়েছিল যে ভাইয়া কোনটা গ্লাস ক্লিনারের উপাদান বলো, গ্লাস ক্লিনারের উপাদান কোনটা। হ্যাঁ ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য। কোনটি গ্লাস ক্লিনারের উপাদান বলো। কোনটি গ্লাস ক্লিনারের উপাদান? বিশেষ সি, আচ্ছা বিশেষ সি, ওকে। অনেকে বিশেষ সি কমেন্ট করছো, বাকিরা একটু দেখি কমেন্ট করো, সবার কমেন্ট চাই বলো, সবাই বসে না থেকে কমেন্ট করবা। ওকে তো দেখো, আইসোপ্রোপাইল যে অ্যালকোহলটা আছে না, এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আমাদের কোথায় ইউজ করা হয়, গ্লাস ক্লিনারে ইউজ করা হয়, ঠিক আছে। এই যেটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ গ্লাস ক্লিনার আর কি, এই যে একটা গ্লাস ক্লিনার। এখানে কি দেওয়া আছে বলো তো, আইসোপ্রোপাইল অ্যালকোহল দেওয়া আছে, এটা হচ্ছে স্মার্ট বোর্ড পরিষ্কার করার জন্য দিছিল আর কি। সো এই গ্লাস ক্লিনার এখানেও কিন্তু কি ইউজ করা হয় বলতো, এই যে গ্লাস ক্লিনার এটার জন্য কি ইউজ করা হয় বলতো, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে এটা মেইনলি কি তৈরি করা হয় বলতো, এটা তৈরি করা হয় হচ্ছে গ্লাস ক্লিনারটা, ঠিক আছে। টয়লেট ক্লিনার আর গ্লাস ক্লিনার কিন্তু আলাদা জিনিস। সো গ্লাস ক্লিনারে কোনটা উপাদান, এই আইসোপ্রোপাইল অ্যালকোহল। সো এই যে আমি দেখাই দিলাম, আশা করি এরপরে যাদের ভুল হয়েছে তাদেরও ভুল হবে না আর কি, ওকে। আইসোপ্রোপাইল অ্যালকোহল গ্লাস ক্লিনারে ইউজ করা হয় আর কি, ওকে। আচ্ছা এরপরে কোনটি কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত, কোল্ড ক্রিম, ঠিক আছে। এই যে কিছুদিন আগে শীতকাল চলে গেছে, সো জানা উচিত যে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটা ইউজ করা হয়, ঠিক আছে। লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটা ইউজ করা হয় বলো, কোনটি গ্লাস ক্লিনারে, সরি এখানে হচ্ছে কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, লুব্রিকেটিং এজেন্ট বলো। ও সরি ব্যবহৃত, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কোনটি কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সবাই একটু এইটা আনসার দিয়ে দাও দ্রুত। লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় কোনটা, লুব্রিকেটিং এজেন্ট বলো। আচ্ছা আবার কি নেটের সমস্যা দিচ্ছে বলো তো, নাকি ঠিক আছে? না ঠিক আছে। আচ্ছা তোমরা ভাই যে তরল প্যারাফিন যেটা আছে, তরল প্যারাফিনের কাজটা কি, তরল প্যারাফিন এটা কি হিসেবে ইউজ করা হয়, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। লুব্রিকেটিং এর কাজ কি বলতো, পিচ্ছিল করা, ঠিক আছে। লুব্রিকেটিং এর কাজটা কি বলতো, পিচ্ছিল করার কাজটা করে। তো এইটা কাজটা কি করে, এই যে তরল যে প্যারাফিনটা আছে না, এদের কাজ কি, এই লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করা। কার কাজ করে, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কে কাজ করে ভাই, এই যে তরল প্যারাফিন যেটা আছে এটা কাজ কি, যে পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, ঠিক আছে। প্যারা দেয়, প্যারা দিয়ে কি করে লাইফটা পুরা
পিচ্ছিল করে ফেলে বা মনে করো পুরো এলোমেলো করে ফেলে আর কি। সো তরল প্যারাফিন এটার কাজটা কি, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করা, তরল প্যারাফিন। ওকে, দুধের প্রোটিনের নাম কি, এটা আমার সময় মেডিকেলে আসছিল আর কি, দুধের প্রোটিনের নাম কি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জুওলজিতেও আছে, জুওলজি চ্যাপ্টার 3তেও আছে, ঠিক আছে। দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, দুগ্ধ আমিষ কেসিনকে, বইয়ে এরকম লাইন ছিল আর কি, যদিও এই নতুন বই মানে চেঞ্জ করছে, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কোন এনজাইম বলো তো দেখি, এটা অ্যান্সারটা দাও তো দেখি আগে। দুগ্ধ কেসিন, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে বলো, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কোন এনজাইম বলো তো, নামটা দেখি কার মনে আছে। দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কে বলো তো, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কোন এনজাইম বলো, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কোন এনজাইম বলো, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কোন এনজাইম। হ্যাঁ রেনিন, ঠিক আছে, রেনিন, ঠিক আছে। দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কে বলতো, রেনিন, ঠিক আছে, রেনিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল। সো ওখান থেকে কিন্তু আমরা জানি যে দুগ্ধ আমিষের নাম কি ভাইয়া, কেসিন, দুগ্ধ আমিষের নাম কি ভাইয়া, কেসিন, ঠিক আছে, দুগ্ধ আমিষের নাম কি, কেসিন। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা, 22 অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার। 23, নিচের কোনটি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় না, তুমি কোনটাকে ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারবা না বলো, কোনটাকে তুমি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারবা না বলো। 23 নম্বর কোশ্চেন আনসার দাও, 23। হ্যাঁ রেনিন, 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 ওকে থ্যাংক ইউ। কোনটিকে তুমি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারবা না বলো। আচ্ছা আচ্ছা, তোমার মিথানল, ঠিক আছে, মিথানল, মিথানল কি বিষাক্ত হয়ে যায়, কি হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। ইথানলকে তুমি ব্যবহার করতে পারবা। সাইট্রিক অ্যাসিড তো তোমরা জানোই যে সাইট্রিক অ্যাসিড আমাদের ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যায়, সরবিক অ্যাসিডও ব্যবহার করা যায়, বাট মিথানল এটাকে তুমি কি করতে পারবা না, কখনো তোমার হচ্ছে কি, তোমার ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারবা না। এটাই মনে করবা মিথ্যা, মিথানল মানে কি মিথ্যা, ঠিক আছে। মিথানল মানে কি ভাই, যে মিথানলের শুরু কি দিয়ে বলো তো, মিথানলের সাথে কার মিল আছে বলো তো, মিথ্যা, ঠিক আছে, মিথ্যা, ঠিক আছে, মিথানল মনে রাখবা মিথ্যা কথার সাথে মিল আছে। তো মনে রাখবে এটাকে তুমি প্রিজারভেটিভ হিসেবে মানে কাউকে সংরক্ষণ বা আটকানোর জন্য তুমি ব্যবহার করতে পারবা না, তোমাকে মিথ্যা জিনিস দিয়ে আটকায় রাখা যাবে না। তো মনে রাখবা মিথ্যা দিয়ে মনে রাখবা ভাইয়া মিথানল, মিথ্যা দিয়ে কি মনে রাখবা ভাইয়া, মিথানল, মিথ্যা দিয়ে কি মনে রাখবা, মিথানল। মিথানল কখনো ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যাবে না, মিথ্যা জিনিস ব্যবহার করা যাবে না ফুড সংরক্ষণের ক্ষেত্রে। ওকে আচ্ছা, এরপরে 24 নম্বর কোশ্চেন আনসার দাও, মিথ্যা, ওকে, মিথ্যা জিনিস ব্যবহার করা যাবে না। 24 নম্বর কোশ্চেন আনসার দাও, 24। এরপর সবাই 24 নম্বর কোশ্চেন আনসার দাও, 24। হ্যাঁ মিথানল, ওকে। 24 আনসার চাই, দেখো H2SO4 দ্রবণের পিএইচটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। সো আমরা জানি কি সেমি মোলার, সেমি মানে কত ভাইয়া, 0.5 মোলার, সেমি মানে কত মোলার ভাইয়া, 0.5 মোলার। সালফিউরিক অ্যাসিডে কত আছে, 2 আছে, তাহলে 0.5 এর সাথে কি হয়ে যাবে, ঘনমাত্রা বের করার জন্য 2 গুণ হয়ে যাবে, তাহলে কত আসতেছে ভাইয়া, 0.01, ঠিক আছে। সরি আরে ভুল, 0.01, ঠিক আছে, কত আসতেছে ভাইয়া, 0.01, ওকে আচ্ছা। ওকে হ্যাঁ সি হবে। ওকে দেখি তোমরা কমেন্ট করো দ্রুত। ওহো সরি সরি, 0.5 into 2 1, হ্যাঁ সরি 0.5 না, সরি 0.5 into 2 কত হয়, 1 হয় আর কি, ঠিক আছে, হাফ। 0.5 মানে কত, হাফ না, হাফ গুণ 2 কত, হাফ ইন্টু 2 মানে কত, 1ই, তাই না। তুমি এটা নাও করতে পারো, তাও এইভাবে করতে পারো আর কি। 0.5 মানে কত, হাফ, হাফ ইন্টু 2, 2 কাটা, তার মানে কত আসতেছে, 1 আসতেছে, কত আসতেছে, 1 আসতেছে, কত আসতেছে, 1 আসতেছে আর কি, ঠিক আছে। তাহলে এটার ঘনমাত্রা কত আসতেছে ভাইয়া, 1 আসতেছে, ঘনমাত্রা কত আসতেছে, 1 মোলার আসতেছে, ঠিক আছে, ঘনমাত্রা কত আসতেছে, 1 আসতেছে, ওকে আচ্ছা।
হ্যাঁ 24-এর অ্যান্সার। ওকে, অনেকেই মেনশন করছো, থ্যাংক ইউ যারা মেনশন করতেছো। ওকে আচ্ছা আচ্ছা, সো এখন দেখো কত আসছে ভাই, 1 আসছে। এখন আমরা জানি কি পিএইচ বের করার সূত্র কি, মাইনাস লগ এইচ না, মাইনাস লগ এইচ না, এইচ এর ঘনমাত্রা কত পেলাম, 1 পেলাম। এবং লগ 1 এর মান কত, লগ 1 এর মান কত বলো তো, লগ 1 এর মান কত, 0 না, লগ 1 এর মান কত, 0, ঠিক আছে, লগ 1 এর মান কত, 0। ওকে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে লগ 1 এর মান কত হবে, লগ 1 এর মান 0 হবে আর কি। সো কেউ আবার এই 1 দেখে 1 জায়গায় দিও না, তোমার লগটা কাউন্ট করে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে 24 এর অ্যান্সার সি হবে না ভাইয়া, 24 এর অ্যান্সার হবে এ নাম্বারটা, ঠিক আছে, এ হবে এ। যারা সি দিছো ভুল, সি দিছো অ্যান্সার ভুল। তোমাকে ঘনমাত্রা আজ করা হয়নি, তোমাকে আজ করা হয়েছে পিএইচ। তুমি এক যেটা বের করছো এটা ভাইয়া ঘনমাত্রা, ঠিক আছে, এটা কি ঘনমাত্রা। সো ঘনমাত্রাকে মাইনাস লগারিদম করলেই তো তুমি পিএইচটা পাবা। সো লগ 1 এর মান কত, 0। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। ঠিক সবাই বুঝতে পারছো, হ্যাঁ 0 হবে অ্যান্সার। ওকে, এটা কিন্তু আবার কেউ ভুল করে ওইগুলো দাগা 1 দিও না, পুরা এত কষ্ট করে ম্যাথটা পুরো ভুল হয়ে যাবে। আচ্ছা 25 নাম্বারটা দেখো, এই যে HCl দ্রবণের পিএইচ কত বলো, এই যে দ্রবণটা সেটার পিএইচ কত হবে বলো, এটার পিএইচটা কত হবে। 24-এর অ্যান্সার এ হবে, হ্যাঁ 24-এর অ্যান্সার এ হবে, নট সি। ওকে ওকে 25 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দাও, 25-এর অ্যান্সার দাও, আমরা দ্রুত আগাই, 25-এর অ্যান্সারটা দাও। 25 অ্যান্সার কোনটা হবে বলো, 25 অ্যান্সার সবাই দ্রুত দাও, 25। আচ্ছা সো দেখো এরকম যখন ভাইয়া দশমিক দিয়ে 001 থাকবে না, তো তখন তুমি কাউন্ট করো ভাইয়া দশমিকের পর কয়টা সংখ্যা আছে, পিএইচও তত হবে আর কি, 1টা 2টা 3টা 4টা। দশমিকের পর ভাইয়া 4টা সংখ্যা আছে না, তাহলে পিএইচ হবে কত, 4 হবে আর কি, আর দেখারই দরকার নাই। দশমিকের পর ভাইয়া 4টা সংখ্যা আছে, পিএইচ কত হবে, 4 হবে আর কি। এই শর্টকাটটা মনে রাখবা যে যখন দশমিকের পর 001 থাকবে বা 002, মানে 2 না, 2টা 01 থাকলো, 3টা 01 থাকলো, তো সেক্ষেত্রে তুমি কি করবা, দশমিকের পর কয়টা সংখ্যা আছে এটা জাস্ট কাউন্ট করবা। এক্ষেত্রে দশমিকের পর 1 2 3 4 4টা সংখ্যা আছে, তার মানে পিএইচ কত হবে, পিএইচ হবে 4। ওকে আচ্ছা, পিএইচ এর মান, এটা একটু সবাই অ্যান্সার দাও তো, 5 থেকে 7 হইছে, অ্যান্সার কোনটা হবে বলো, পিএইচ এর মান 5 থেকে 7 হইছে, অ্যান্সার কোনটা হবে। আচ্ছা 26, 25-এর ডি। ওকে সবাই একটু 26টা অ্যান্সার দাও, আমি একটু পানি খাই। ওকে কি বলা হয়েছে দেখো, যে কোন একটা দ্রবণের তোমার হচ্ছে পিএইচ এর মান হচ্ছে কি হয়েছে 5 থেকে 7-এ বৃদ্ধি করা হইলে এইচ এর ঘনমাত্রা কত গুণ হ্রাস পাবে, ঠিক আছে, হাইড্রোজেনের ঘনমাত্রা কত গুণ হ্রাস পাবে আর কি, ঠিক আছে। সো এটা খুবই সহজ, পিএইচ এর মান আগে কত ছিল, 5 ছিল, এখন কত হয়েছে ভাইয়া, 7 হয়েছে আর কি, ঠিক আছে, মানে পিএইচ এর মান 5 থেকে 7-এ বৃদ্ধি পাইছে। পিএইচ এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, পিএইচ এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, এইচ প্লাস এর মান কমে যাওয়া না, আমরা জানি কি পিএইচ যত কমে তত সেটা বেশি কি হয়, অ্যাসিডিক হয় না, পিএইচ যত কমে তত সেটা কি হয়, অ্যাসিডিক হয়। আর পিএইচ এর মান বাড়লে সেটা কি হয়, কম অ্যাসিডিক হয়। একটার পিএইচ 7 আর একটার পিএইচ 5, কে বেশি অ্যাসিডিক, যার পিএইচ কম, তাই না, পিএইচ 5টা বেশি অ্যাসিডিক। সো এখানে এটাই বলা হয়েছে মেইনলি 5 থেকে 7 হয়ে গেছে, তার মানে কি হয়েছে, পিএইচ বাড়ছে, বাট এইচ প্লাস এর ঘনমাত্রা কি হয়েছে, কমছে বলেই তো পিএইচ বাড়ছে, তাই না, এইচ প্লাস এর ঘনমাত্রা কমলেই পিএইচ বাড়ে। সেখানে বলেছে এইচ প্লাস এর ঘনমাত্রা কত গুণ হ্রাস পাইছে। তো এইগুলা যেগুলো আছে এই সকল প্রবলেম সলভ করতে গেলে কি করবা, আচ্ছা আমি একটু মুছে দিই, এই সকল প্রবলেম সলভ করতে গেলে কি করবা ভাইয়া, 10-এর পাওয়ার 10 এর পাওয়ার কি দিবা, বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস কি ছোটটা, সরি আমি একবারই করে ফেলাইছি, 10 মাইনাস কত হবে, 7 টু দি পাওয়ার কত হবে, -5, 10 টু দি পাওয়ার 7 মানে 10 টু দি পাওয়ার 7 - 5, বড়টা কত আগে কত ছিল,
মানে কততে পরিবর্তন হয়েছে, 7-এ গেছে আর কি, তাই না? সো কতটুকু হয়েছে, আগে কত ছিল 5, এখন কত হয়েছে 7। তাহলে বড় মান মাইনাস কি ছোট মান, কি বললাম 10 টু দি পাওয়ার বড় মাইনাস কি ছোট, 10 টু দি পাওয়ার বড় মাইনাস ছোট। বড় কত 7, ছোট কত 5, তাহলে কত আসলো ভাইয়া 10 টু দি পাওয়ার 2 আসলো। 10 টু দি পাওয়ার 2 মানে কত ভাইয়া 100। তাহলে কত গুণ তোমার হ্রাস পাইছে, 100 গুণ হ্রাস পাইছে। কত গুণ হ্রাস পাইছে, 100 গুণ হ্রাস পাইছে। এই শর্টকাটটা মনে রাখবা, 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে, বড় মান মাইনাস ছোট মান। এরপরে বলা হয়েছে পিএইচ স্কেলের সীমা কত, বলো পিএইচ স্কেলের সীমা কত। 27 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও যে 27 আনসার কোনটা হবে। পিএইচ স্কেলের সীমা 27, হ্যাঁ 100 টাইমস। পিএইচ স্কেলের সীমা কত বলো। তোমরা যারা এখনো ক্লাসে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। পিএইচ স্কেলের সীমাটা কত এটা একটু সবাই কমেন্ট করে জানাও। পিএইচ স্কেলের সীমা এটা সবাই জানো ভাই, এটা সহজ জিনিস এখন, বাট এখানে একটু কনফিউজিং আছে আর কি, এই জন্য আমি আস্ক করছি। এটা সহজ জিনিস বাট পরীক্ষার হলে গেলে ঘোলায় যাবে আর কি, বুঝছো? সহজ জিনিসই পরীক্ষা হলে গেলে বেশি ঘোলায়। সো বলো অ্যান্সার কোনটা হবে, দেখি কে কি অ্যান্সার দিছো। সি নাকি ডি, এটা নিয়ে যাওয়ার সহজ করে দিলাম, সি নাকি ডি। হ্যাঁ কেউ আবার ভুলেও কিন্তু ডি দিও না, 1 থেকে 14 কিন্তু না, 0 থেকে 14। সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 0 থেকে 14। সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 0 থেকে 14। এটা হচ্ছে পেজের সীমা 0 থেকে 14, 1 থেকে 14 না, 0 থেকে 14, ঠিক আছে 0 থেকে 14। এটা একটু সবাই কমেন্ট করো 0 থেকে 14, ঠিক আছে 1 থেকে 14 না, 0 থেকে 14, বুঝছে? পিএইচ বলতে কি বোঝায়, সহজ জিনিস, এই কোশ্চেনও কিন্তু আসছে, ঠিক আছে এই কোশ্চেনও আসছে। বলো পিএইচ বলতে কি বোঝায়, এই কোশ্চেনও এগ্রিতে আসা কোশ্চেন। এই কোশ্চেনটা তার এটাই কারণ তোমাদের বোঝানো যে এইরকম সহজ সহজ জিনিসও কিন্তু আসছে, ঠিক আছে। দেখি অ্যান্সার দিয়ে দেওয়া যায়। পিএইচ হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের তোমার কি লগারিদম, মাইনাস ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি, পিএইচ বলি, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে, ক নাম্বারটা হবে। সহজ জিনিস দেখেই তুমি অ্যান্সার দিতে পারবা। এটা আসছিল কোথায়, এটা ভাইয়া বাউতে আসছে প্লাস পিএসটিইউতেও আসছে, ঠিক আছে এই কোশ্চেন বাউতেও আসছিল পিএসটিইউতেও আসছিল, বুঝতে পারছো? এরকম সহজ সহজ কোশ্চেনও আসছে, ঠিক আছে। সো এইগুলো জাস্ট তোমাদের দেওয়া যে তোমাদের কনফিডেন্সটা যাতে বিল্ড আপ হয়, যে খুব কঠিন কোশ্চেন আসে এমনটা না, দুইটা ইউনিভার্সিটি আসে কোশ্চেন। কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়, দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয় কোনটি, বলো 29 নম্বর কোশ্চেন আনসার দাও। কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়, কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয় বলো। এ হবে তাপমাত্রা, আচ্ছা বাকিরাও দেখি। আবার আটকে গেছে, না না এখন তো আমার তো ঠিক আছে, তোমার এটা মানে সবারই কি আটকাইছে নাকি শুধু বাকিরা? তো ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা ওকে, আচ্ছা দেখো কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়, বলো কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়। আচ্ছা তো দেখো আমাদের বই কি ছিল দেখো তো, তাপমাত্রা ছিল 1 নম্বরে ছিল তাপমাত্রা, 2 নম্বরে ছিল দ্রব্যের প্রকৃতি, 3 নম্বরে ছিল হচ্ছে দ্রাব্যের প্রকৃতি, ঠিক আছে দ্রব্য দ্রাব্যের প্রকৃতি, ঠিক আছে দ্রব্যের প্রকৃতি দ্রাব্যের প্রকৃতি আর তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এখানে দেখো দ্রব্যের প্রকৃতি দ্রাব্যের প্রকৃতি আছে, ঠিক আছে তাপমাত্রাও আছে। এক্সট্রা মনে রাখবা গুহ স্যারের বইয়ে কি আছে, চাপ আছে, ঠিক আছে এটার উপরও তোমার দ্রাব্যতা নির্ভরশীল, চাপের উপরে কি দ্রাব্যতা নির্ভরশীল, বাট ঘনত্বের উপর কখনো দ্রাব্যতা নির্ভরশীল নয়, ঘনত্বের উপর কখনো দ্রাব্যতা নির্ভরশীল নয়। এই জিনিসটা মাথায় রাখবা
যে ঘনত্বের উপরে কখনো দ্রাব্যতা নির্ভরশীল নয়। তাহলে কোনটার উপর নির্ভরশীল নয়? অ্যান্সার হবে কোনটা ভাইয়া? অ্যান্সার হবে ঘনত্ব। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘনত্ব। ঘনত্বের উপর নির্ভরশীল নয়। শিখা পরীক্ষায় বেগুনি বর্ণের শিখা প্রদর্শন করে কোনটা? বেগুনি বর্ণের শিখা প্রদর্শন করে কোনটা বলো? 30 নম্বর কোশ্চেন আনসার দাও। বেগুনি বর্ণের শিখা প্রদর্শন করে কোনটা? বেগুনি বর্ণের শিখা প্রদর্শন করে কোনটা বলো? ক্লিয়ার ভাইয়া, এবার আমার কমেন্ট আছে। আচ্ছা, তো বেগুনি বর্ণের শিখা তো মনে ভাইয়া পটাশিয়াম, বুঝছো? পটাশিয়াম যে আছে না, পটাশিয়াম কি ভাইয়া? পটাইজেসিয়াম। তুমি যদি পটাশিয়ামকে যদি একটু সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি আসে বলো তো? এক কথায় প্রকাশ যেটা আছে ওই যে ব্যাস বাক্য কি বাক্য আছে, তো মনে রাখবা ভাইয়া পটাইজেসিয়াম। কি মনে রাখবা ভাইয়া? পটাইজেসিয়াম, তাকে কি বলা হয়? পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়াম, পটাইজেসিয়াম। তো পটাশিয়াম কি করছিল? পটাশিয়াম মনে রাখবা ভাইয়া ওই যে লিপস্টিক আছে না, পটানোর জন্য লিপস্টিক নিয়ে গেছিল, বাট লিপস্টিকটা একটা কালারটা কি ছিল? একটু ইউনিক ছিল। কি কালার ছিল? বেগুনি কালারের লিপস্টিক নিয়ে গেছিল। কি কালারের লিপস্টিক নিয়ে গেছিল মনে রাখবা? বেগুনি কালার। ঠিক আছে, বেগুনি কালার। কি কালারের লিপস্টিক নিয়ে গেছিল মনে রাখবা? বেগুনি কালারের লিপস্টিক নিয়ে গেছিল আর কি। পটাইজেসিয়াম মনে রাখবা। পটাশিয়াম কি কালারের লিপস্টিক নিয়ে গেছিল ভাইয়া? বেগুনি কালারের লিপস্টিক নিয়ে গেছিল। তাহলে শিখা পরীক্ষায় বেগুনি বর্ণের শিখা প্রদর্শন করে কে? পটাইজেসিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়াম কি করে তোমার হচ্ছে শিখা পরীক্ষা বেগুনি বর্ণের রং প্রদর্শন করে। কোন আয়নটি আকারে সবচেয়ে ছোট বলো? কোন আয়নটি আকারে সবচেয়ে ছোট বলো? এটার অ্যান্সার দাও। 31 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে কোন আয়নটি আকারে সবচেয়ে ছোট। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা যারা এই শেষ সময় বুঝতেছো না যে ভাইয়া কি পড়বো না পড়বো এগ্রির জন্য, কিভাবে কি আগাবো না আগাবো, বা এখন কোনটা ছেড়ে কোনটা পড়বো, তো শেষ সময় তোমরা যদি খুব স্বল্প মানে সময়ের মধ্যে একটা ভালো একটা কম্প্যাক্ট ভাবে রিভিশন দিতে পারো, এই জন্য আমাদের একটা রিভিশন তোমার সাজেশন আছে যেটা হচ্ছে এগ্রি সিক্রেট ফাইল। এই এগ্রি সিক্রেট ফাইলটা তোমরা যারা নিতে চাও তারা অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলেই হবে আর কি। এগ্রি সিক্রেট ফাইল এটা হচ্ছে তোমার এখানে 800-900 বা 1000-এর মতো এমসিকিউ আছে আর কি। তো এই 1000টা এমসিকিউ তুমি ভালো মতো দেখে যাও, ব্যাখ্যা সহ দেওয়া আছে আর কি। এটা খুবই খুঁটিনাটিভাবে তৈরি করা হয়েছে। 1000টা এমসিকিউ খুব ভালো মতো আর কি ব্যাখ্যা সহ দেওয়া আছে, সমাধানও করে দেওয়া আছে। সো এগুলো তুমি শেষ সময় সলভ করে যাও। তোমার পাশাপাশি বইও তো পড়বা, পাশাপাশি যে শেষ সময় এত তো আসলে পড়ে পারবা না, সময় কম, বেশি পড়তে গেলে মাথায় থাকবে না। সো এই এগ্রি সিক্রেট ফাইল যেটা আছে এটা তোমার শেষ সময় একটা ভালো সাজেশন হিসেবে কাজ করতে পারে আর কি। আশা করি এখান থেকে ছিল অনেক কিছু কমন পাবে। তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমরা নামাইছিলাম, চট্টগ্রামের ক্ষেত্রেও নামাইছিলাম, আশা করি এবারও তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, কোন আয়নটি ভাই আকারে সবচেয়ে ছোট? কোন আয়নটি আকারে সবচেয়ে ছোট? সো আকারে ছোট বলার ক্ষেত্রে কি মনে রাখবা ভাইয়া? একটা জিনিস মনে রাখবা, গাছ কাটার নিয়ম মনে রাখবা। কি মনে রাখবা? গাছ কাটার নিয়ম, বুঝছো? তবে গাছ কাটার নিয়মের ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া মাইনাস মানে হচ্ছে লাগানো। ঠিক আছে, মাইনাস মানে কি ভাইয়া? লাগানো। আর প্লাস মানে কি? ডাল কাটা। ঠিক আছে, ডাল কি বলতো? মাইনাস মানে হচ্ছে তুমি ডাল লাগাইছো, প্লাস মানে কি করছো ভাই? তুমি ডাল কাটছো। মাইনাস মানে তুমি ডাল লাগাইছো, প্লাস মানে কি? তুমি ডাল কাটছো। ফর এক্সাম্পল মনে করো একটা গাছে ভাই 3টা ডাল আছে। একটা গাছে তুমি ধরে নিবা কয়টা ডাল আছে? 3টা ডাল আছে। সো মনে করো এখন আসলো ভাইয়া অক্সিজেন 2 মাইনাস, তার মানে কি হয়েছে? 3টা ডালের সাথে তুমি নতুন এক্সট্রা করে 2 মাইনাস, যেহেতু মানে মাইনাস মানে কি? লাগানো। তুমি 2টা ডাল কি হয়েছে বলো তো? লাগাইছো, তার মানে কি গাছটারও কি হয়ে গেল? বড় হয়ে গেল। এখন আমি যদি বলতাম ভাইয়া সোডিয়াম প্লাস, তার মানে কি হইতো? প্লাস মানে কি? ডাল কাটা। সরি, আমি লাল কালি দিলে একটু ভালো মতো বোঝা যায় না। প্লাস মানে কি ভাইয়া? কাটা। প্লাস মানে কি? কাটা। তার মানে কি তুমি একটা ডাল কাটছো। সো আগে কয়টা ডাল ছিল ভাইয়া? আগে ছিল কয়টা ডাল? তোমার বলছিলাম না যে 3টা ডাল ধরে নিতে। সো প্লাস মানে কি? তুমি একটা ডাল কি করে দিছো? কেটে দিছো। তাহলে গাছটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল না? তার মানে কি যদি মাইনাসের সংখ্যা বাড়ে তার মানে তোমার ডালের সংখ্যা বাড়তেছে, মানে গাছটা বড় হচ্ছে। আর যদি প্লাস হয়ে যায় তার মানে কি হচ্ছে? তুমি ছোট করে দিচ্ছ। সো এখানে যদি আমি ওইটাই হিসাব করি কোনটা সবচেয়ে ছোট, তার মানে কি লাগাইছি নাকি কাটছি? আমি অবশ্যই কাটছি। আর কাটতে গেলে কি মাইনাস নাকি প্লাস? কাটতে গেলে কি মাইনাস নাকি প্লাস? কাটতে গেলে হচ্ছে না প্লাস। তার মানে আমি সবচেয়ে বেশি কাটছি কোথায় বলো তো? এই যে এইখানে একটা কাটছি, বাকি সবগুলো দেখো এখানে একটা ডাল লাগাইছি।
এখানে বা 2টা ডাল লাগাইছি, এখানে বা 3টা ডাল লাগাইছি, অথচ এখানে কিন্তু আমি কাটছি। তাহলে কোনটা সবচেয়ে ছোট হবে? সোডিয়াম প্লাসটা সবচেয়ে ছোট হবে আর কি। গাছ কাটার নিয়ম দিয়ে মাথায় রাখবা। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? এই গাছ কাটার নিয়মটা কি সবার কাছে ক্লিয়ার? দেখি কে কে বুঝছো, একটু কমেন্ট করা যাবে ক্লিয়ার। যদি গাছ কাটার নিয়মটা সবাই বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করা যাবে ক্লিয়ার। গাছ কাটার নিয়মটা সবাই বুঝে থাকলে একটু কমেন্ট করো যে ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, 32। কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? এটা আর আচ্ছা দেখো, ইলেকট্রন আসক্তি আমরা জানি ফ্লোরিনে বেশি হওয়ার কথা, সেখানে জাস্ট কি হয়? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, কার বেশি হবে? ক্লোরিনের বেশি। ঠিক আছে, ক্লোরিনের বেশি। স্লাইড পাবো কই? স্লাইড তোমাকে হচ্ছে, তুমি যদি লাইভটা শেয়ার করে থাকো এবং এটার স্ক্রিনশট যদি আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে দাও, তোমাকে আজকে স্লাইডটা প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন? বলো, নিচের কোনটা সবচেয়ে ছোট আয়ন? এই যে গাছ কাটার নিয়মই মনে রাখবা। সো ছোট আয়ন কারা? যার ডাল তুমি বেশি কাটছো। সো এখানে ভাই তুমি ডাল লাগাইছো, বড় আয়ন হবে। এখানেও মাইনাস মানে ডাল লাগাইছো, এখানে ভাই তুমি ডাল কাটছো, 3টা ডাল কাটছো, 2টা ডাল কাটছো। তাহলে ছোট আয়ন কোনটা হবে? যেখানে তুমি কাটছো বেশি, এখানে তুমি 3টা কাটছো, তার মানে ছোট আয়ন কোনটা হবে? স্ক্যান্ডিনিয়াম 3+। স্ক্যান্ডিনিয়াম 3+। ওকে, H2O অণুর পানির বন্ধন কোণ কত? বলো, H2O এর ক্ষেত্রে পানির বন্ধন কোণ কত? পানির বন্ধন কোণের মান বলো, পানির বন্ধন কোণের মান। সো কিছু মান আমরা মুখস্থ করব, যেমন হচ্ছে H2S এর মানও মুখস্থ করব ভাইয়া, তারপরে কার মান মুখস্থ করব? PH3 এর মানও মুখস্থ করব আমরা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার আর কিসের মান মুখস্থ করব আমরা? H2S মুখস্থ করলাম, PH3 মুখস্থ করলাম, তারপরে হচ্ছে NF3 আছে, NF3 এর মানটা মুখস্থ করতে হবে আমাদের। NH3 এর মান তো তোমরা জানো, তারপরে আমি মুখস্থ করাই দিই NH3। এই চারটা মোটামুটি মুখস্থ করলেই হবে আর কি। ওকে, আচ্ছা। সো দেখো, H2S এর মান কত ভাইয়া? H2S এর মান মনে রাখবা কিভাবে? H2S এর মান মনে রাখবা কিভাবে? এখানে কত আছে ভাইয়া? 2 আছে না? তাহলে কত হবে ভাইয়া? 92 ডিগ্রি হবে আর কি। সবাই কমেন্ট করো এই H2S 92, H2S 92, এটা একটু সবাই কমেন্ট করো। H2S কত হবে? 92 ডিগ্রি, কারণ H2S কত আছে? 2 আছে আর কি। এরপর আসি ভাই PH3। তো ভাই মনে হয় যে তোমরা যখন এইচএসসিতে কলেজে পিএইচ মাপতা বা টাইট্রেশন করতা, তো দেখা যেত তখন একজন টাইট্রেশন করলে আরেকজন মানে একজন আরেকজনেরটা দেখে বসাই দিত আর কি। তার মানে পিএইচ কি করতো বলো তো ভাইয়া? চুরি করতো। চুরি দিয়ে মনে রাখবা ভাইয়া পিএইচ, পিএইচটা কি করতো? চুরি করতো। তো চুরি দিয়ে মনে রাখবা ভাইয়া 94, চুরি দিয়ে কি মনে রাখবা ভাইয়া? 94। পিএইচ কি করতো? একজন আরেকজনেরটা চুরি করতো। তাহলে পিএইচ3 কত হবে ভাইয়া? পিএইচ3 হবে 94 ডিগ্রি। PH3 কত ডিগ্রি? PH3 ভাইয়া 94 ডিগ্রি। হ্যাঁ, জানা তো জেরি কমেন্ট করছে, হ্যাপি ইসলাম জেরি কমেন্ট করছে। তো ভাইয়া H2S 92 ডিগ্রি, PH3 চুরি করছে এই জন্য 94 ডিগ্রি। NF3 কত ভাইয়া? NF3 ভাই 102.5 ডিগ্রি। কেন? কারণ 2 আর 5 এর মধ্যে ডিফারেন্স ভাইয়া 3, এখানে কত আছে ভাইয়া? 3ই আছে, তাহলে 102.5 ডিগ্রি। এটা একটু সবাই কমেন্ট করো। NF3 কত? 102.5 ডিগ্রি। NF3 কত? 102.5 ডিগ্রি। আচ্ছা, আর NH3 তো তোমরা জানো যে কত? 107 ডিগ্রি। NH3 কত? 107 ডিগ্রি আর কি। ওকে, আচ্ছা। সো এখানে যেটা ছিল তোমাদের পানির বন্ধন কোণের মান কত? পানির বন্ধন কোণের মান ভাই 104.5 ডিগ্রি। ওকে, আচ্ছা। এরপরে নিচের কোন বিক্রিয়াটিতে কেপি ও কেসি এর মান সমান? বলো, 35 নম্বর কোশ্চেন আনসার দাও। কেপি ও কেসির মান সমান কোনটাতে? বলো, নিচের কোন বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি আর কেসির মান সমান? বলো, নিচের কোন বিক্রিয়াটির ক্ষেত্রে ভাইয়া কেপি আর কেসির মান সমান? নিচের কোন বিক্রিয়াটির ক্ষেত্রে ভাইয়া কেপি ও কেসির মান সমান? বলো, 35-এর এ, আচ্ছা সরি এটা হয়ে গেছিল। আচ্ছা, কেপি আর কেসির মান সমান, তবে আমরা ফর্মুলা কি জানি? কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন।
সো ভাই ডেল এন এর মান কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1 না, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1 হয়ে যাওয়া। তাহলে কেপি ইকুয়াল টু কেসি তো কখন সমান হবে, যখন হচ্ছে ডেল এন এর মান কত হবে 0 হবে। ডেল এন এর মান যখন 0 হবে তখন কেপি ইকুয়াল টু কি হবে কেসি হবে। এখন ভাই ডেল এন এর মান ভাই 0 কখন হয়, ডেল এন এর মান 0 কখন হয়, দুই পাশে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ যখন সমান হয় আর কি। সো দেখো এই পাশে কত আছে 1 আর 1 কত 2, এই পাশে কত আছে 2 আছে, মিলে গেছে। বাট তাও আমরা একটু বাকিগুলোও দেখি। এ পাশে আছে ভাই 2, এ পাশে আছে কত 1 আর 2 কত 3, তাহলে এটা হইলো না। 1 এ পাশে কত আছে 2 হইলো না, 3 এ পাশে কত আছে 1 হইলো না। তার মানে আমার आंसर কোনটা হবে 35 এর आंसर হবে ভাই এ নাম্বারটা। আচ্ছা এরপর আসি হচ্ছে 36 নাম্বার কোশ্চেনটা। বলো 2SO2 প্লাস O2 2SO3 এটার বড় आंसर কোনটা হবে বলো। উপরোক্ত বিক্রিয়া মোতাবেক কোন শর্তে SO3 এর পরিমাণ বৃদ্ধি পাবে, SO3 এর পরিমাণ বৃদ্ধি পাবে কোন ক্ষেত্রে বলো। সবাই 36 নাম্বার কোশ্চেনের आंसर দাও, 36 এর आंसरটা দাও, 36 आंसर কোনটা হবে। বলো 36 নাম্বার কোশ্চেনের आंसर দাও যে 2SO2 প্লাস O2 এখানে 2SO3 উৎপন্ন হইছে, এখানে ডেল এইচ এর মান দাও আছে তোমাকে। সো এখানে বলা হয়েছে উপরোক্ত বিক্রিয়া মোতাবেক কোন শর্তে SO3 এর পরিমাণ বৃদ্ধি পাবে। 36 নাম্বার কোশ্চেনের आंसर দাও, 36 এর आंसर বলো 36 এর आंसर সবাই দ্রুত দাও। আচ্ছা 36 आंसर কোনটা হবে এখনো কেউ কমেন্ট করো না, দেখি একটু। আচ্ছা ভাইয়া আপনি কি আর জয়গুলিতে ক্লাস নেন না? আসলে এখানে ক্লাস নিতে নিতে টায়ার্ড হয়েছে, আর জয়গুলিতে নেওয়া হয় না। ইনশাল্লাহ নিব, নেক্সট থেকে ইনশাল্লাহ নিব আবার, কিছুদিন পর থেকে আবার নেওয়া শুরু করব। এখন আসলে একটু প্রেশারে ছিলাম এই জন্য নেওয়া হচ্ছে না আপাতত। অ্যাডমিশন ওয়ারিয়র্সে ক্লাস নিচ্ছে, এটা আমার নিজের প্ল্যাটফর্ম বা নিজের পেজ, তো এখানেই ক্লাস নিচ্ছে আপাতত। সো নিব আস্তে আস্তে, সমস্যা নেই। ওকে আচ্ছা দেখো এখানে এটা কি এটা মাইনাস দেওয়া আছে, ডেল এইচ এর মান নেগেটিভ দেওয়া আছে, ডেল এইচ এর মান কি দেওয়া আছে নেগেটিভ দেওয়া আছে। তার মানে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া বলো তো। ডেল এইচ এর মান নেগেটিভ দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের তাপমাত্রা কি করতে হবে বলো তো, তাপমাত্রা আমাদের কি করতে হবে কমাতে হবে। কেন কমাতে হবে ভাইয়া, কারণ এটা হচ্ছে কি বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান কি হয় বলো তো নেগেটিভ হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। সো এই বিক্রিয়া তাপ অলরেডি উৎপন্ন হচ্ছে, সো আমাদের এক্ষেত্রে কি করতে হবে ভাইয়া, তাপমাত্রা কমাতে হবে। তার মানে বিক্রিয়াটা আমাদের নিম্ন তাপমাত্রা সংঘটিত করতে হবে। এখন নিম্ন তাপমাত্রাটা দুইটাই আছে। এখন চাপ কি হবে, এ পাশে আছে 3 এ পাশে আছে 2, তাহলে আমরা চাপ কি হবে, যদি আমার বিক্রিয়কের মোট সংখ্যা বেশি হয় তাহলে চাপ আমাদের কি করতে হবে বৃদ্ধি করতে হবে। সো এখানে 3 আর এখানে কত আছে 2 আছে, তাহলে চাপ কি দিতে হবে ভাইয়া, উচ্চ চাপ দিতে হবে। কি দিতে হবে, উচ্চ চাপ দিতে হবে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে 36 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। সো আশা করি এটাও সবার ক্লিয়ার। সো আজকে মোটামুটি তোমাদের এই পর্যন্তই পড়লাম। সো আজকের ক্লাসটা কেমন লাগছে সবার কাছে একটু কমেন্ট করে জানাও তো, যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন ছিল একটু কমেন্ট করে জানাও দেখি। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে এবং তোমরা কি আরো নেক্সট ক্লাস চাও, তাহলে ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ফিজিক্স ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ম্যাথ, বায়োলজি সব ক্লাসগুলো ইনশাল্লাহ নেওয়া হবে আর কি। ওকে আচ্ছা, সো ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এবং তোমাদেরকে বলতে চাই, তোমরা একটু কমেন্ট করো যে শেষ সময় তোমাদের রিভিশনের জন্য আমাদের যে এগ্রি যে সিক্রেট ফাইলটা, এগ্রি সিক্রেট ফাইল, এখান থেকে ইনশাল্লাহ অনেক কিছুই তোমরা কমন পাবা যাদের টার্গেট এগ্রি। সো এগ্রি সিক্রেট ফাইল নিতে এখনই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলেই হবে আর কি, ঠিক আছে। অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলেই হবে,
অথবা তুমি যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, মেসেজ দিলেই হবে। আমি তো ভালো মতো লিখি 01643142477, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিলেও হবে আর কি, যারা সিক্রেট ফাইল নিতে চাও। সেকেন্ড পার্টের ক্লাস ইনশাল্লাহ কালকেই নিব, যদি তোমরা রেসপন্স করো ভালো মতো এবং শেয়ার করো ভালো মতো, তাহলে ইনশাল্লাহ আগামীকালেই নিব। ওকে, আর তোমরা যারা আমার দেখবা এই চ্যাপ্টারের উপর বা যে চ্যাপ্টারের সমস্যা আছে সব চ্যাপ্টারের উপরেই কেমিস্ট্রিতে ক্লাস আমার অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর কি, প্লে লিস্ট আকারে দেওয়া আছে। সো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে, আশা করি ক্লাসগুলো করলে, আমার আগে প্রিভিয়াসলি ক্লাস জয়গুলিতে নিয়েছিলাম, প্লাস হচ্ছে আমারও কিছু ক্লাস ছিল আর কি বিভিন্ন কোর্সের। সো ক্লাসগুলো অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে লিখে সার্চ দিলেই পেয়ে যাবে আর কি। ওখানে তোমার কোনো চ্যাপ্টারে বা অধ্যায়ের সমস্যা থাকলে কেমিস্ট্রিতে, ওখানে তুমি ক্লাসগুলা পেয়ে যাবে আর কি। ওকে, সো আশা করি কারো কোনো চ্যাপ্টার বা অধ্যায়ের সমস্যা থাকলে ওখান থেকে দেখে নিতে পারবা, এবং শেষ সময় রিভিশন যাদের দরকার তারা এখনই এগ্রি সিক্রেট ফাইলটা নিয়ে নাও। এগ্রি সিক্রেট ফাইল নিতে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সো শেষ সময়, টাইম বেশি নাই, হ্যাঁ ম্যাথ ক্লাস আসবে। সো লাস্ট কয়েকটা দিন আছে, 2-3 দিন আছে, ভালো মতো পড়ো, মা বাবার স্বপ্ন পূরণ করো। কৃষিতে চান্স পাওয়া খুবই সহজ, 3000+ সিট, বুঝতেই পারতেছো জাহাঙ্গীরনগরে মাত্র 300টা সিট, আর এখানে 3000টা সিট, কত গুণ বেশি, বুঝতে পারতেছো? 300 কোথায়, 3000 কোথায়। সো জাহাঙ্গীরনগরে চান্স হয় নাই, মন খারাপ করো না। চট্টগ্রামে চান্স হয় নাই, মন খারাপ করো না, কোনো ব্যাপার না, কৃষিতে তোমার চান্স হয়ে যাবে। জাস্ট দরকার একটু ভালো মতো কিছুদিন, এই শেষ সময় ভালো মতো পড়া, এই শেষ সময় হাল ছেড়ে দিও না, নিজের বেস্টটা দাও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পরীক্ষা পেছাবে নাকি পেছাবে না এগুলো নিয়ে মাথা খারাপ করো না, তোমার হচ্ছে ভালো, তোমার কাজ হচ্ছে পড়া, ভালো মতো পড়ো। যদি পেছাবে না ইনশাল্লাহ, যদি পেছায় আমরা জানাই দিব অ্যাডমিশন ওয়ারিয়র্সে। সো নেক্সট থেকে চেষ্টা করবা বন্ধু বান্ধবদের নিয়ে এসে ক্লাস করার। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই বেশি বেশি পড়ো, এবং যারা এগ্রি সিক্রেট ফাইলটা অলরেডি নিয়ে নিছো তারা এগ্রি সিক্রেট ফাইল থেকে আজকে কেমিস্ট্রি পার্টটা, ফার্স্ট পার্টটা পুরোপুরি শেষ করে ফেলো আর কি। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।